কন্টেন্ট তো চেঞ্জ করেন নাই, কন্টেন্ট সেমই আছে। জি, আমি শুধু ছবিটা বদলাইছি আর একটা লেখা শুধু বদলাইছি। এটা জি। হইলো না কেমনে? কি হলো, আপনি তো প্রায় না 2 বছরের মধ্যে 80% পড়ে গেছেন। মাউন্টেন হিল। আচ্ছা ঠিক আছে, দেখেন এই যে যেটা আছে হোম, তারপর হচ্ছে সার্ভিস, গ্যালারি, কন্টাক্ট, এই তিনটেই কিন্তু এক একটা বাটন, এক একটা পেজ আছে এর সঙ্গে। এই পেজগুলো রিমুভ করার জন্য কি করতে হবে, এটি সিঙ্গেল ক্লিক করতে হবে। টোটালিটি মনে করেন ব্লগারের মেন মেনু বার, এইখান থেকে আমরা মোড়ে চলে যাবো। সরি, মোড় না, চেঞ্জ। এই যে চেঞ্জ মেনু লিঙ্ক, এখানে ক্লিক করব। ক্লিক করলে এই যে পপ আপ উইন্ডো থাকবে, এখান থেকে শুধুমাত্র যেই পেজ আমাদের লাগবে সেই পেজই পাবলিশ করব। যেমন কি আমার শুধু হোম পেজে লাগবে, অনলি ল্যান্ডিং পেজ লাগবে, সেক্ষেত্রে কি আমি হোম পেজে রাখবো। বাকি সার্ভিস, রিমুভ লিঙ্ক, গ্যালারি, রিমুভ, কন্টাক্ট, রিমুভ। তারপর যদি মনে করেন হোম রাখতে চান রাখেন, না রাখলে কোনো সমস্যা নাই। বাস রিমুভ করে যদি দেখেন আমার শুধু এখানে হোম বাটনটা আছে। এখন কি আমি যদি এটা পাবলিশ দিই, পাবলিশ দেওয়ার এইখান থেকে শুধু পেজ নাম কন্টাক্ট হোম, আমার এখানে কি লাগবে, শুধুমাত্র আমার হোম পেজটা লাগবে, আর কিছুই লাগবে না। তখন কি শুধুমাত্র হোম পাবলিশ, কারণ আমরা যখন ল্যান্ডিং পেজ ডিজাইন করব একটা পেজেই ডিজাইন করব। কন্টিনিউ, ডান। ডান দেওয়ার পর আমার যে ওয়েবসাইটটা আছে এই পেজটা একটু রিলোড দেবো, রিলোড দিয়ে দেখবো যে উপরে যে মেনুগুলো ছিল ওগুলো নাই। দেখেন এখন শুধু একটা মেনু আছে হোম। আমি চাইলে পরে এটা রিনেমও করে অন্য কিছু লিখতে পারি। দেখেন এখন কিন্তু আমার আর কোনো পেজ নাই, শুধুমাত্র নিচে আবার ফুটার আছে। দেখেন নিচে ফুটার আছে, ফুটারটা চেঞ্জ করার কথা ভুলে গেছি। এখন কি আমরা ব্যাক টু এডিট হোমের এখানে একটু রিনেম করে দিই। নন, এইখান থেকে নন থাকবে, সেভ। ডিআই ক্যাপিটাল লেটার রয়ে গেছে। ডিজিটাল এজেন্সি, ক্লোজ। এখন আমি ফুটার সেকশনে চলে আসি, আবার ফুটার। এখানে আসার পর এই যে আমার চেঞ্জ মেনু লিঙ্ক আছে, এখান থেকে আমি ফুটার গুলো কি করব, রিমুভ করে দেবো। রিমুভ, রিমুভ, হোম রিমুভ। যাও বেশি বেশি করে পানি ছিল, যাও। তুই করেছিলি, তোর যাইছিল কে?
আমার কেমনি এমনি আসে সবকিছু। সেভ, তারপর হচ্ছে এখানে নিচে কপিরাইট, কপিরাইট সেকশন তো চেঞ্জ করছিলাম, নিচের এইটুকু চেঞ্জ করা হয়ে গেছিল। তারপর হচ্ছে কি এখন পাবলিশ। কপিরাইট সেকশন চেঞ্জ করেন না? কপিরাইটেই দেখেন যে নামে খোলা ছিল সেই নামেই লিখছি এখানে, জোশ স্মিথ। এই ইচ্ছা মতো লেখা যায়। এইখানে লেখা নাই, এই দেখেন ফুটারও কি চেঞ্জ করে দিতে হবে, টোটালিটি টু জেড চেঞ্জ করে দিতে হবে এখান থেকে। আচ্ছা অলরাইট, ঠিক আছে। কপিরাইটে কি হাইপারলিংক থাকে এটার? না, এটাই কোনো হাইপার লিঙ্ক থাকে না, আপনি চাইলে অ্যাড করতে পারবেন। এই যে অ্যাঙ্কার লিঙ্কের অপশন আছে, পেজ লিঙ্ক, ওয়েব অ্যাড্রেস। কি লিখলাম, কি আসলো? এখন কি যে কোনো একটা ওয়েবসাইট নিয়ে এখানে হাইপার লিঙ্ক করে দিলেই হয়ে যাবে। কপিরাইট দিলে পরেই ওই ওয়েবসাইটের মালিকানা হয়ে যাবে। সেভ। এখন দেখেন এটি কি সম্পূর্ণ মানে সম্পূর্ণটা হয়ে গেছে আমার তো। ক্লাস কয়টায় জয়েন করে, কয়টায়? স্যার আসসালামু আলাইকুম। জি স্যার। দেখেন যেখানে ছিলাম কপিরাইট, আচ্ছা এটা তো সম্পূর্ণটুকু হয়ে গেছে, আমার সম্পূর্ণ লাগবে না, শুধুমাত্র এইটুকুর উপর লাগবে। সেক্ষেত্রে কি এই যে এখানে অ্যাকশন মোর, এটাকে রিমুভ করে দিতেছি, রিমুভ করে দেবার নতুন করে লিঙ্ক দেব। আচ্ছা নন, দেখেন আচ্ছা এখনো রিমুভ হয় নাই। কি ব্যাপার? দেখেন এই যে এখন চলে গেছে, শুধুমাত্র যেটা লাগবে সেইটুকুর সঙ্গে অ্যাঙ্কার লিঙ্ক করবেন। কপিরাইট বাই জোশ স্মিথ, সেক্ষেত্রে কি এখানে শুধু জোশ স্মিথ, জোশ স্মিথ থাকবে, এইটাকে সিলেক্ট করতে হবে কারণ কপিরাইট। তারপর হচ্ছে এখানে কপিরাইটের একটা আইকন থাকে, আর হচ্ছে যে সালে কপিরাইট করা হয়েছে, ডোমেন রিনিউ করা হয়েছে সেই সাল থাকবে। আর যদি এইখানে মনে করেন আপনি যদি চান কত সাল থেকে আপনার বিজনেস রান আছে, সেই ক্ষেত্রে সেটাও এখানে অ্যাড করতে পারেন। ধরেন সাপোজ 2000 সাল থেকে, এখানে লিখে দিলাম 2000। 2000 থেকে 2021, প্রায় 21 বছর ধরে কি কোম্পানি আছে। এখন আমার হাইপার লিঙ্ক করা লাগবে কোনটুকু, হাইপার লিঙ্ক থাকবে সরাসরি এই যে এইখানে কপিরাইট বাই অমুক, কপিরাইট বাই তমুক। এখানে কি থাকে, কোন একটা কোম্পানির নাম থাকে, যে কোম্পানি ডেভেলপ করে একটা ওয়েবসাইট, কি থাকবে এইটুকু সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর শুধুমাত্র এইটুকুর সঙ্গে হাইপার লিঙ্ক করবো। সিলেক্ট করলেই দেখেন এই যে আমার এখানে চলে আসবে অ্যাঙ্কার লিঙ্কের অপশন। এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এই যে এখানে ওয়েব অ্যাড্রেস, ওয়েব অ্যাড্রেসে ক্লিক করার পর হচ্ছে কোম্পানির ওয়েবসাইটের লিঙ্ক দেওয়ার পর হচ্ছে ওপেন লিঙ্ক ইন এ নিউ ট্যাব, সরি নিউ উইন্ডো, এটা দিতে হবে। এটা দিলে কি হবে, এটা দিয়ে সেভ দিতে হবে। এটা দিলে হচ্ছে যদি কেউ এখানে ক্লিক করে
তাহলে পরে ইনস্ট্যান্ট এইখানে ক্লিক করার পর আমার এই পেজে থাকবে, কিন্তু এটা ক্লিক করলে পরে আরো একটা ডান পাশে আমার উইন্ডো ওপেন হয়ে যাবে, তখন ওই কোম্পানিকে দেখা যাবে। দেখেন শুধুমাত্র কি এইখানে যে কোম্পানি কাজ করবে কিংবা যদি কোনো পার্সন কাজ করে সেক্ষেত্রে সে পার্সনের ওয়েবসাইট থাকবে, না থাকলে তার পোর্টফোলিওর ওয়েবসাইটের লিঙ্ক এখানে হাইপার লিঙ্ক করে দিবে, ক্রিয়েটেড বাই অমুক তমুক। কি সেভ? সেভ তো না, পাবলিশ। পাবলিশ কোনটা? শুধুমাত্র হোম পেজ, আমার তো এগুলো লাগবে না। গ্যালারি আর আছে সার্ভিস। আপনার স্ক্রিন তো ভাই আসতেছে না, অন্ধকার হয়ে গেছে। না ভাই, এটা পিন করেন। পিন করো। আচ্ছা আমি রিজুম করে দিছি। পিন করাই তো। হ্যাঁ হয়েছে। হয়েছে? এখন কি? এখন হচ্ছে ডান। ডান করার পর হচ্ছে আমার ওয়েবসাইটটিকে আরেকবার ভিউ করে দেখতে হবে, মানে পেজটা রিলোড দেই। ডিজিটাল এজেন্সি। আচ্ছা এই পেজ থেকে এখন আর সরবে না, এটা সার্ভিসের পেজে চলে গেছে। সার্ভিস পেজটা এখন নাই, রিমুভ করে দিছি। এখন আসছে হোম পেজ। এই যে এখন কি আসছে? ক্রিয়েটেড বাই অমুক তমুক, যে দিছে তার নাম চলে আসছে। এখানে কি করতে পারি? এখন হচ্ছে হাইপার লিঙ্ক। এখন এই হাইপার লিঙ্কের উপর ক্লিক করলে চলে যাবে আর একটা কোম্পানি, যে ওয়েবসাইট কি, যে কোম্পানি ওয়েবসাইট বিল্ড করছে সেই কোম্পানির ওইখানে চলে যাবে, কিংবা যে কাজ করছে তার নাম চলে যাবে এখানে। কিংবা কাজ করলাম আমি, কাজ করার পরে কি সে আমার ক্লায়েন্ট বললো যে অমুক কোম্পানির নাম দিয়ে দেওয়ার জন্য। সাপোজ এরকম হইতে পারে, আমি একটা কাজ নিছি, নেওয়ার পরে কি আমার কাছে অনেকগুলো কাজ আছে, আমি কি মাঝখানে ব্রোকার হিসেবে কাজ করতেছি, অনেকগুলো কোম্পানির কাছ থেকে কাজ নিয়ে কি বাইরের লোকাল মার্কেটের থেকে লোকাল যে ডেভেলপার আছে তাদের দিয়ে করে নিতেছি। আর কন্ডিশন একটাই, এই যে এখানে যেটা থাকবে কপিরাইট, কপিরাইট সেকশনে আমি তো ব্রোকার, আমি যখন কাজ নিতেছি অবশ্যই কি আমার কোনো ওয়েবসাইট আছে কিংবা কোনো কিছু দেখেই আমি মার্কেট প্লেস থেকে কাজ নিতেছি, তাই তো? তা না হলে তোরা আমার কেউ ফ্রিতে কাজ দিবে না। সো কি করতে হবে? তখন তারা বলে দিবে যে ভাই ডেভেলপার ভাই, আমি আপনার কাজ এনে দেবো, আপনি কাজ করে দিবেন, আপনার কাজ শুধু একটাই, লাস্টে যে ফুটার সেকশন থাকবে ওইখানে আমার কোম্পানির নাম লিখে দিবেন। এইটি হচ্ছে সেই সেকশন, ঠিক আছে, কপিরাইট। আর এই তারপর হচ্ছে এখানে যে ব্লগগুলো আছে এই ব্লগগুলো এডিট করতে হবে। তারপর হচ্ছে অ্যাড এলিমেন্ট, আমরা এখান থেকে যে এখানে যে টেক্সট মানে এখানে যদি এক্সট্রা কোনো টেক্সট অ্যাড করতে চাই সেক্ষেত্রে এখান থেকে আসতে হবে, এখান থেকে এসে যে কোনো এলিমেন্ট কিংবা যে কোনো শেপ যেটা লাগবে সেটা নিতে হবে, টেক্সট ফরম্যাট। তারপর হচ্ছে ইমেজ, আমি চাইলে পরে এখানে আরো একটা ইমেজ অ্যাড করতে পারি। বেশি উপরে চলে গেছে, এটা একটু নিচে আসবে। বাজে দেখা যাচ্ছে, দরকারই নেই জাস্ট ওকে অ্যাড করার। যাই হোক, এখান থেকে দেখবেন এখান থেকে অনেক কিছু অ্যাড করা যায়। যখন কোনো কিছু রিপ্লেস করবেন অবশ্যই এখানে কি জায়গা খালি করে নিয়ে তারপর কিছু করবেন। তারপর দেখেন কার্ড আছে এখানে, তারপর আছে গ্যালারি। গ্যালারির মধ্যে কিছু রেডিমেড ছবি দেওয়া আছে এইচডি কোয়ালিটি, চালে পরে এগুলো ইউজ করতে পারবেন, না করলে কোনো সমস্যা নাই। তারপর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বাটন। বাটন কোনটাই যে কন্টাক্ট আস, এইটা হচ্ছে বাটন। ভাই আমার কন্টাক্ট আস লাগবে না, আমার কি লাগবে? রিড মোর, কল নাও, কন্টাক্ট মোর। দেখেন এইখানের কন্টাক্ট আসটা দেখেন আর এই কন্টাক্ট আসটা দেখেন, আমার তো ভাই এটাই পছন্দ হয়েছে। কালারফুল, সাদা কালো জীবন বা অফ, কালারফুল জীবন লাগবে। এখন কি কালারফুল একটা বাটন দিয়ে দিলাম আমি এখানে, বেশি পড়ে গেল। আমরা আবার অ্যাড এলিমেন্টে আসি। এইগুলো হচ্ছে বাটন, এখানে অনেক প্রকারের বাটন আছে, যার যেটা লাগে সে সেটা নিবেন। তারপর যদি মনে করেন যে ডাউনলোড, দেখা যায় অনেক ওয়েবসাইটে গেলে পরে 3-4টা ওয়েবসাইট ঘুরে নিয়ে আসে। আমার একটা সফটওয়্যার লাগবে, বলছে ক্লিক হেয়ার।
একটা ওয়েবসাইটে যাই, বলে যে 5 সেকেন্ড ওয়েট করার জন্য, স্কিপ, একটা অ্যাড রান হয় সম্পূর্ণ পেজ জুড়ে। ওটা হচ্ছে গুগল অ্যাডসেন্স। কোথায় দিছে? গুগল অ্যাডসেন্স দিছে হচ্ছে আমার এই পেজে। সাপোজ আমার এই পেজে দিয়ে রাখছে গুগল অ্যাডসেন্স, আমি ক্লিক করলাম, ক্লিক হেয়ার। সাপোজ আমি হচ্ছে সফটওয়্যারের জন্য এই ওয়েবসাইটে আসলাম, আসার পর যে ক্লিক হেয়ার ডাউনলোডে ক্লিক করলাম, ক্লিক করার পর একটা ওয়েবসাইটে নিয়ে চলে গেল। ওয়েবসাইট আসার পরে যে এখানে কি অ্যাড রান হয়েছে, গুগল অ্যাডসেন্সের অ্যাড। এনে বললো যে 5 সেকেন্ড ওয়েট করার জন্য, 10 সেকেন্ড অ্যাড করার জন্য ওয়েট করলাম। ওয়েট করার বলবি স্কিপ নাও কিংবা কিছু একটা লেখা আসবে, আবার ক্লিক হেয়ার। ক্লিক হেয়ারে ক্লিক করলে আর একটা ওয়েবসাইটে নিয়ে যায়, এখানে আবার কিছুক্ষণ সময় ওয়েট করে 5 সেকেন্ড, তারপর হচ্ছে কি ডাউনলোড হিয়ার কিংবা কিছু একটা লেখা থাকে, নাহলে পরে অটোমেটিকই ডাউনলোড শুরু হয়ে যায়, ডাউনলোডিং ফাইল। এইখানে দেখায় যদি আইডিএম থাকে আইডিএম, টোরেন্ট থাকলে পরে টোরেন্ট। এখন এই যে 3-4টে পেজে ঘুরাই নিয়ে আসে, এটা হচ্ছে ডাউনলোড সেকশন। আপনার চাইলে পরে এই ডাউনলোড বাটনটা অ্যাড করতে পারবেন। আর যে অ্যাডসেন্স করতে চান, সেই অ্যাডসেন্স হচ্ছে মাঝামাঝি অবস্থা রাখতে হবে। সাব্বির ভাই, সালাম ভাই, বুঝতে পারছেন অ্যাডসেন্স কোথায় বসাইতে হবে? যেই যা বসাইলে আপনার কাজে আসবে। আপনি যদি সরাসরি কোম্পানির হোম পেজে এখানে অ্যাডসেন্স অ্যাড করেন, তাহলে পরে মান ইজ্জত সব শেষ। অডিয়েন্স এসে যদি প্রথম পেজেই দেখে যে হোম পেজে অ্যাডসেন্স, তাহলে কিন্তু অডিয়েন্স থাকবে না। অ্যাডসেন্স কোথায় রাখতে হবে? অ্যাডসেন্স রাখতে হবে মাঝামাঝি একটা অপশনে, যেখানে অডিয়েন্সের মনে করেন আপনার কন্টেন্ট কিংবা ওয়েবসাইটের কোনো ইমেজ দেখতে কোনো অসুবিধা হবে না, সেরকম এক জায়গায় নিয়ে বসাইতে হবে আপনার অ্যাডসেন্স। যেখানে ক্লিক মানে আমার ওয়েবসাইটে যেখানে যে সার্ভিসটাই নিক না কেন, ঘুরে ফিরে আমার এখানে আসতে হবে, অ্যাডসেন্সের এখানে রিডাইরেক্ট করে দিবেন। তারপর আসতেছি আমাদের বাটনের পর আসে অডিও অন ভিডিও। আপনি চাইলে পরে কি, আমরা বিভিন্ন সময় বিভিন্ন ওয়েবসাইটে গেলে দেখা যায় যে হঠাৎ করেই মিউজিক শুরু হয়ে যাচ্ছে, পিছন থেকে কে যেন কথা বলতেছে, একটা অডিও ক্লিপ প্লে হয়। পাইছেন এরকম কোন ওয়েবসাইট? না ভাই। পান নাই? সৌরভের তো বড় কথা, সৌরভ তো একটু বেশি ঘাটাঘাটি করে। রুমি আপু পাইছেন? সরি, মুন্নি আপু পাইছেন? ভাই শোনাই তো যায় না, কই গেছেন? আচ্ছা যাই হোক। মানে ভাই ওই যে একটা ক্লিক দিলে যে অন্য পেজে নিয়ে যায় ওইটা? না না, আপনি তো মেয়ে ক্লাসের মধ্যেই নাই, একটা ক্লিক দিলে পর অন্য পেজে কই গেল। সাপোজ আমার কিছু একটা লাগবেই, আমি খুঁজতে খুঁজতে, আমার যখন কোনো জিনিস লাগে তখন কি আমি র্যান্ডমলি ওয়েবসাইট ঘোরাঘুরি শুরু করি না? যতক্ষণ পর্যন্ত আমার যে জিনিসটা খুঁজে না পাইতেছি, ওটা তো আমি বিভিন্ন ওয়েবসাইটে ঘাটাঘাটি করতে থাকি। আমার সফটওয়্যার লাগবে, ক্র্যাক সফটওয়্যার লাগবে। এখন কি আমার ক্র্যাকটা কোন ওয়েবসাইটে আছে, আমি প্রথমে গুগলে সার্চ করবো, তারপর স্টেপ বাই স্টেপ নিউ ট্যাব নিতে থাকবো যে আমার ক্র্যাক সফটওয়্যার কোন ওয়েবসাইটে আছে। এরকম র্যান্ডমলি মানে ওয়েবসাইট সার্চ করার সময় এরকম কি কোনোদিন কোনো ওয়েবসাইটে ঢুকছেন যে ওয়েবসাইটে গেলে পরে অটোমেটিক পিছন থেকে ব্যাকগ্রাউন্ডে মানে মিউজিক শুরু হয়ে যায়, কিংবা ওয়েবসাইট ওনারা কিছু বলতেছে, এই রিলেটেড কোনো নয়েজ পাইছেন হ্যাঁ, কোন ওয়েবসাইটে? জি, পাইছি ভাই, পাইছি। অনেক পাইছেন, হ্যাঁ আমি এটাই বলতেছিলাম, এটি হচ্ছে অডিও। আবার অনেক ওয়েবসাইটে মনে করেন গেলে পরে এখন ওই এলিমেন্ট গুলো ফ্রি নাই, এখন ওগুলো সব প্রিমিয়াম হয়ে গেছে। আগে ছিল ব্রিটিশ পিরিয়ডের যে ভিডিও এডিটিং সফটওয়্যার গুলো ডাউনলোড করতে হতো, ওই সমস্ত ওয়েবসাইটে গেলে পরে পাওয়া যেত এগুলা। সাপোজ এই যে স্টপ প্রেজেন্টিং, যে কোনো একটা জায়গায় উপরে হেডার সেকশনের উপর ডান দিকে কিংবা ডাউনলোড বাটনের চারদিকে কিছু আপনার ইয়া ছিল, মানে ক্লিক করলেই মানে পানিতে ঢিল ছুড়লে পরে যেরকম শব্দ হতো ওরকম শব্দ হতো। তারপর সেখানে পাইছে অনেক সুন্দর সুন্দর অ্যানিমেশন বের হতো। বিশেষ করে ভিডিও এডিটিং যে সফটওয়্যার গুলো ছিল, ওইগুলো ডাউনলোড করার যে ওয়েবসাইট গুলো ছিল, ওইগুলাতে এখন ওই ওয়েবসাইট গুলো পাওয়া যায় না, খুবই রেয়ার হয়ে গেছে। আর এখন সবাই অনেক আপডেট সফটওয়্যার ইউজ করে, যার কারণে এগুলোরও ভ্যালু কমে গেছে। দেখি এটি এখানে পাওয়া যায় কিনা, এটি এখানে নাও পাওয়া যেতে পারে। দেখেন এখানে কি আছে, আমরা এখানে চাইলে পরে অডিও অ্যাড করতে পারি, ভিডিও অ্যাড করতে পারি। ভিডিওর মধ্যে ইউটিউব আছে, আবার ভিমো আছে, তারপর হচ্ছে ডেলি মোশন আছে। এই দেখেন এখানে অডিও এইচডি চাইলে অ্যাড করতে পারবো। তারপর হচ্ছে কি শেপের মধ্যে কি আছে, বক্স অ্যান্ড সার্কেল। এই যে এখানে চাইলে পরে কি শেপ দিতে পারবো। দেখেন এগুলো সব শেপই কিন্তু প্রায় গ্রেডিয়েন্ট দেওয়া আছে। দেখেন এই যে একটা শেপ চলে আসছে, আপনি চাইলে পরে এই শেপের উপরে কোনো টেক্সট বসায় দিতে পারেন। এলিমেন্ট আসলাম, এইখান থেকে টেক্সট সিলেক্ট করলাম, টাইটেল। কি আমি শেপ দিলাম, পরবর্তীতে এটি কি করব, আমি গ্রুপ করে দিতে পারবো এখানে।
আচ্ছা এটা হচ্ছে সেন্টার অ্যালাইনমেন্ট। গ্রুপ অপশন কই গেল? আচ্ছা গ্রুপ হয়ে গেছে? না হয় নাই, গ্রুপ হয় নাই। এইখানে দেখবেন গ্রুপ অপশন আছে, ঠিক আছে? এটাকে চাইলে পরে গ্রুপ করে দিয়ে এটাও কি বাটন হিসেবে বানাইতে পারবো। এটার সঙ্গে কি করতে পারবো আমরা, হাইপার লিঙ্ক অ্যাড করে দিতে পারবো। এই যেখানে যে কন্টাক্ট আছে যেমন একটা বাটন, আমরা চাইলে পরে সরাসরি বাটন নাই না, এইখানেও কি বাটন ক্রিয়েট করতে পারবো। আমরা আবার এলিমেন্টে রিটার্ন যাই, শেপ, তারপর আছে স্ট্রিপ, এখানে হচ্ছে কালার, তারপর হচ্ছে আইকন। আপনি যদি আপনার কন্টেন্টের মধ্যে স্পেশাল কোনো আইকন অ্যাড করতে চান সেগুলো অ্যাড করতে পারবেন। দেখি একটা আইকন দিয়ে কেমন দেখা যায়। এই যে আইকন, এগুলো কোথায় থাকে? এই যেমন দেখেন এই যে এখানে আইকনগুলো ইউজ করা আছে। আপনি চাইলে পরে এগুলো ছোট ছোট করে কি পয়েন্ট আকারে অ্যাড করতে পারবেন। যেমন কি বিভিন্ন জন এক একজন ওয়েবসাইটে গেলে পরে দেখা যায় যে পোর্টফোলিওতে এরকম টিক মার্ক দেওয়া থাকে। তারপর আমরা ফাইবারে ওই আইকনগুলো ইউজ করি, গিগের টাইটেলের মাঝখানে, সরি ডিসক্রিপশনের মাঝখানে এই রিলেটেড আইকনগুলো আমরা ইউজ করতে পারবো। এখানে চেঞ্জ আইকন, লিঙ্ক আইকন, তারপর হচ্ছে আইকন কালার, আমি চাইলে পরে আইকনের কালারও চেঞ্জ করে দিতে পারবো এখানে। তারপর দেখেন লিঙ্ক, আমি চাইলে পরে এই আইকনের সাথে কি হাইপার লিঙ্কও ক্রিয়েট করতে পারবো। অ্যাড এলিমেন্ট, তারপর হচ্ছে দেখেন ফ্রম, এটিকে কন্টাক্ট আস সেকশন। কন্টাক্ট আসে কি থাকে আমাদের, ফ্রম থাকে, তারপর হচ্ছে সোশ্যাল আইকনগুলো থাকে। দেখি ফ্রম অ্যান্ড ম্যাপ, ফ্রমটা কিউএ দিতে চাইতেছেন, এখানে শুধু নাম থাকবে, তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, মেসেজ, এখানে একটা শেপ দেওয়া আছে সেন্ড মেসেজ, এখানে সাবমিট একটা শেপ, এইখানে একটা শেপ, এখানে একটা শেপ। দেখেন এখানে বিভিন্ন রকমের শেপ দেওয়া আছে। আপনি চাইলে পরে আপনার কোম্পানি কি গুগল ম্যাপ ইনস্ট্যান্ট কারেন্ট লোকেশন অ্যাড করতে পারবেন। একটা আছে কালারিং, একটা আছে নন কালারিং, তাহলে পরে অ্যাড করতে পারবেন। এক পেজ অ্যাড করলে তো সবই পুরো জগা খিচুড়ি হয়ে যাবে। এটি কি, এই যে আমি তো পরে সব মুছিয়ে দিছি, এখান দিয়ে কি করতে হবে, আর একটা পেজ ক্রিয়েট করে নিতে হবে, ওই পেজে এই কাজটা করতে হবে। ঠিক আছে, জাস্ট লাইক ব্লগারের মতো, আর কিছুই না। সাপোজ এটি নিলাম, আমরা আবার এলিমেন্টে আসি, দেখি আর কি আছে আমার এখানে। এই সোশ্যালের মধ্যে কি আছে আমার, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এগুলো কিন্তু গ্রুপ আকার আছে। দেখেন ফেসবুকের কি আছে, ফেসবুকের হচ্ছে লাইক বাটন আছে, শেয়ার বাটন আছে, তারপর হচ্ছে টুইটার আছে ফলো বাটন, টুইট বাটন, ইনস্টাগ্রামে ভিউ অন ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে মেসেঞ্জার, আপনি চাইলে পরে এখানে হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারবেন। অ্যাড হোয়াটসঅ্যাপ, দেখেন এই যে হোয়াটসঅ্যাপ বাটন, এটিকে যে কোনো এক সাইডে রেখে দিবেন। এটার সঙ্গে সম্পূর্ণ আউটসাইড, আচ্ছা আমি বইসে বাইরে চলে গেছি, মানে ওয়েবসাইটের বাইরে চলে গেছি। দেখেন আমি আমার ব্লগারে যাই, আমারটাই তো ঢোকা যাবে না, ঢুকলে আমার ফাইবার লিঙ্ক বের হয়ে যাবে। দেখ আমার ব্লগারে যখন ঢুকছিলাম, পোর্টফোলিও একটা ডেমো হিসাবে আছে, দেখবেন দেখাইছিলাম সম্ভবত, ওটা গেলেও কি একটা হোয়াটসঅ্যাপের আইকন আছে। ঠিক এটা হচ্ছে সেরকম, আপনি চাইলে পরে আপনার ওয়েবসাইটে কি হোয়াটসঅ্যাপের আইকন অ্যাড করতে পারবেন, মানে ডাইরেক্ট আপনার সাথে কমিউনিকেশন করার জন্য। এটি কেন জরুরি, পোর্টফোলিওতে যদি দেখবেন মাঝে মাঝে ফাইবারে বাই রিকোয়েস্টের সময় ক্লায়েন্টরা কি বলে যে পোর্টফোলিও সাবমিট করার জন্য, কি পোর্টফোলিও, এখন পোর্টফোলিও তো সাবমিট করতে বলে কি জন্য, তারা সরাসরি কন্টাক্ট কাজ সেকশনে যে আপনার সাথে ডিরেক্ট কমিউনিকেশন করার জন্য। মেলে অনেক সময় দেখা যায় যে আমরা বাঙালি, আমাকে তো স্বভাব খুব খারাপ, আমরা মেলগুলো চেক করি না। অনেক মেল আসে, ফাইবার থেকে আসে, ফ্রিল্যান্সার থেকে আসে, তারপর হচ্ছে লিঙ্কডিন থেকে আসে, এই মেলগুলো আমরা চেক করি না। লিঙ্কডিনে কিন্তু আমাদের ওইখানে মেল অ্যাড্রেস দেওয়া থাকে, ওইখান থেকেও কিন্তু তারা মেল পাঠায়, লিঙ্কডিন কোম্পানি পাঠায়। তাছাড়া লিঙ্কডিনের বাইরে যারা আছে এমনিও অনেকেই ফাও কাজের জন্য মেল পাঠায়, আমরা এই মেলগুলো চেক করি না, এটা হচ্ছে আমাদের সমস্যা। এই মেলগুলো চেক করতে হয়। যখন দেখবেন একটা ওয়েবসাইটে যখন আপনি যে এখানে কন্টাক্ট আস সেকশনে যখন কমপ্লিট করবে, কমপ্লিট করলে কিন্তু এখানে কি যায়, একটা মেল আসে আপনার ওয়েবসাইটে, আপনার মেলে একটা মেল আসে যে এই মেল অ্যাড্রেস থেকে এই রিলেটেড আপনার সাথে কমিউনিকেশন করছে, এই রিলেটেড দেখবেন
শুধুমাত্র কি বাইরের এই জন্য পোর্টফোলিও গুলো চাই, ডিরেক্ট কমিউনিকেশন করার জন্য। ফাইবার 40% 20% টোটাল 60% একটা কি ফাইবার কর্তৃপক্ষ পার্সেন্টেজ নেয়, যার কারণে কি ক্লায়েন্টরা ম্যাক্সিমাম টাইমে বলে পোর্টফোলিও। আর পোর্টফোলিওতে যদি আপনার মেল অ্যাড্রেস থাকে সেক্ষেত্রে ডিরেক্ট কমিউনিকেশন করতে পারবে। আর সব থেকে ভালো যদি হোয়াটসঅ্যাপ আইকন অ্যাড করা থাকে। আমরা বাঙালি ভাই দূর কি মেল টেল চেক করবানি, সমস্যা নাই, সপ্তাহে একদিন করবানি কিংবা মাসে একদিন মেল চেক করবানি, এটা প্যারা মেল চেক করা, কারণ অনেক মেল থাকে একটা মেলে। আপনার যখন প্রফেশনালি কাজ করবেন দেখবেন প্রতিদিনই প্রায় 700-800 সরি 70-80টার মতো মেল থাকে। একটা থাকে প্রাইমারিতে একটা আপডেট আর সোশ্যালে। আর প্রমোশনের মেল গুলো খুব কম থাকে, বেশি মেল আসে সোশ্যালে, লিঙ্কডইন থেকে আর হচ্ছে আপনার আইসিকিউ থেকে। তারপর হচ্ছে ভাইয়া মানে ওই যে মানে মার্কেটিং। পোর্টফোলিওতে আমাদের মেল অ্যাড্রেসটা দেবো ওইটা। হ্যাঁ, মেল অ্যাড্রেস ভিউ করে রাখতে হবে। আর হচ্ছে কি হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জার অ্যাড করে দিতে হবে। এখন হোয়াটসঅ্যাপ অ্যাড করার কি জন্য দরকার, দেখা গেছে ক্লায়েন্ট আমার মেল পাঠাইছে, আমি 7 দিনের ভিতর মেলই ঢুকি না, আমার মেল চেক করার কোনো অভ্যাসই নাই। না ভাইয়া ভিডিওটা হচ্ছে ওই ফাইবারের বায়োর রিকোয়েস্টে গিয়ে ওই মেল শো দেওয়া যাবে ওই যে এই পোর্টফোলিওটা। হ্যাঁ, পোর্টফোলিওর যে কোনো ডাইরেক্ট লিংক আপনি ওই যে ফাইবারে বাই রিকোয়েস্টে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। বাই মানে রিকোয়েস্ট আচ্ছা মানে এটা কথা বলি ওই যে আমরা যে অন্য পোর্টফোলিও যেমন বিএনসি এর পোর্টফোলিও ছবিগুলোতে দিই ওটার নিচেও কি ইমেল অ্যাড্রেস দিতে পারবো বিএনসি? বিএনসি দিতে পারবেন কি ভাই, বিএনসি তো একটা ওয়েবসাইট। এখন ওইখানে দিতে দেওয়া যাবে? পারবেন, ওইখানে দিতে পারবেন কিনা সেটা তো আমি বলতে পারতেছি না। আমি জি পোর্টফোলিওর ভাই। কথা বলতেছি। পোর্টফোলিও শুধু বিহান্স না ভাই, গ্রাফিক ডিজাইনের ওইটা একটা আপনাদের জন্য পোর্টফোলিও ঠিক আছে মানে নিলাম, কিন্তু অ্যাকচুয়ালি পোর্টফোলিও তো ওইগুলো না। পোর্টফোলিও একটা ওয়েবসাইট থাকে যেটা নিজের আওতাধীন থাকে, আর আপনি তো এখানে বিহান্স ও আরেকজনের এখন বুঝতে কোম্পানির পারছি। ওয়েবসাইটে ঢুকে ওইখানে কি জমা করতেছেন, ডিজাইনগুলো আর স্টক করতেছেন, কিন্তু গ্রাফিক ডিজাইনারের পোর্টফোলিও বলে ঠিক আছে মানে নিলাম। পোর্টফোলিও কি, পোর্টফোলিও হচ্ছে নিজের, যেখানে সম্পূর্ণ নিজের অ্যাডমিন প্যানেল থেকে একদম এ টু জেড বলতে পারেন সম্পত্তি পুরো নিজের আপনার। আপনি এখানে যা খুশি তাই করতে পারবেন, বাট বিহান্সে যে আপনি করতে পারবেন না। ওইখানে কি আপনার নিজের একটা অ্যাকাউন্ট খুলতে হয়, অ্যাপ্রুভ করতে হয়, তারপর হচ্ছে কি ডিজাইন বিহান্সে কি আপনার ডিজাইন অ্যাপ্রুভ করার মতো কোনো সিস্টেম আছে কিনা অ্যাডোবি স্টকের মতো, নাকি আপলোড দিলেই হয়ে যায়? মানে আপলোড দিলে তো হয়ে যাবে। আচ্ছা, অ্যাপ্রুভ করার কোনো সিস্টেম আছে, তাহলে দিলেই হয়ে যাইতেছে। এখন ওইখানে কি কোনো আপনার ইমেল অ্যাড্রেস সেট করা যায় কিনা সেটা ভাই বলতে পারতেছি না, কারণ বিহান্স আমার অ্যাকাউন্ট আচ্ছা নেই ভাই আর আমি আচ্ছা। ডিজাইনারও না গ্রাফিক্স। না জি ভাই বুঝতে পারছি। হ্যাঁ, পোর্টফোলিও বলতে এটাই বোঝায় নিজের পার্সোনাল একটা ওয়েবসাইট থাকে যেখানে কি A to Z থাকে সম্পূর্ণ। এখানে আমার কি বলে ওই আচ্ছা ভাই একটা কথা ইনফরমেশন। বলি যে হ্যাঁ, মানে ওই যে আমরা যদি ব্লগারের পোর্টফোলিও যদি বানাই তাহলে ধরেন এখানে তো কন্টাক্ট আস আর অ্যাবাউট আস যে থাকবে ওখানে তো আমাদের ইমেল থাকবে না আর মেসেঞ্জার গুলো দিয়ে দিলাম মানে কন্টাক্ট গুলো দিয়ে দিলাম। হুম। তো ওইটা তো আবার সাবডোমেনের আন্ডারে মানে ব্লগারের আন্ডারে, তো ওইটা কি কোন সমস্যা মানে ভাই পোর্টফোলিও বলা ওইখান যাবে না? থেকে মেল করলে ডাইরেক্ট আপনার মেলেই আসবে। আপনি আপনার এই যে ব্লগারের লিঙ্ক দেন, আমি আপনাকে মেল পাঠাইতেছি, এখান থেকে দেখেন আপনার মেলে চলে যাবে, ডিরেক্ট মেলে যাবে। না ওইটাই জি ভাই বুঝতে পারছি। এখন আপনার যদি ক্লায়েন্ট কমিউনিকেশন করতে চাই মেলে মেল পাঠালে ভাই সে ঘুরে ফিরে মেলেই ঢুকতে হবে আপনার, আমি সেটা বলতেছি। যদি আপনার এখানে যদি হোয়াটসঅ্যাপটা অ্যাড করা থাকে, হোয়াটসঅ্যাপ অ্যাড করা থাকলে প্লাস পয়েন্ট কি আমার, প্লাস পয়েন্ট একটা জায়গায় যে মেল, ভাই আমার মেল চেক করা বোরিং লাগে। কিন্তু হোয়াটসঅ্যাপ কিন্তু একটা সোশ্যাল মিডিয়া, এই কে মেসেজ দিছে, বন্ধু দিছে না, গ্রুপে দিছে নাকি অপরিচিত কেউ দিছে না, স্পেশাল কোনো পার্সনে মেসেজ দিছে, সেটাকে আমরা চেক করতে পারি। এই জন্য কি হোয়াটসঅ্যাপ আর হচ্ছে মেসেঞ্জার একটা ওয়েবসাইটে মানে পোর্টফোলিও ওয়েবসাইটে এই দুইটার একটা সবসময় অ্যাড করতে হবে। এটা অ্যাড করলে আমাদের জন্য প্লাস পয়েন্ট থাকে, কারণ মেল যে আবার কি মেল চেক করবো না করবো, মেলে ঢুকতে হবে ভাই, মেলের পাসওয়ার্ড কি দিয়েছিলাম ভুলে গেছি, মনে নাই। ক্লায়েন্ট মেসেজ দিছে কি আমি পোর্টফোলিও দিছি, ক্লায়েন্ট বলছে যে ইনবক্স চেক করার জন্য। এখন ইনবক্স আমি মেল অ্যাড্রেসে ঢুকতে যাই যে আমার মেল অ্যাড্রেসে পাসওয়ার্ড মনে নাই, ফরগেট পাসওয়ার্ড দিছি, কোন সিমটা খোলা ছিল ওই সিমে কোড গেছে, এখন ওই সিম খুঁজে বের করতে হবে আবার, এটা প্যারাদায়ক ব্যাপার স্যাপার। ভাই ফাইবারে বায়ার রিকোয়েস্টে কোনো লিংক পাঠাইলে কোনো প্রবলেম হয় অ্যাকাউন্টে? কোনো প্রবলেম নাই, আমি তো ফাইবারে পোর্টফোলিও ভাই রিকোয়েস্টিং পোর্টফোলিও বাটাই বা নিজের ফোন নাম্বার দিলে কোনো ভাই প্রবলেম না, আছে? ফোন নাম্বার দেওয়া যাবে না, লিংক দেওয়া যাবে। বুঝতে পারছি। ফাইবারে কিন্তু এই যে এই বছর ভাই আপনার এখান থেকে নয়েজ আসতেছিল সালাম ভাই, এই যে জানুয়ারি 31 তারিখেই তো মনে হয় নিল আপডেট নিছিল না ফাইবার একটা আপডেট নিছিল, প্রায় 30 মিনিটের মতো ফাইবার ওয়েবসাইট বন্ধ ছিল।
ফাইবার ওয়েবসাইট বন্ধ ছিল, তখন কি আপডেট করছে? তখন আপডেট করছে, এই আপডেটের আগে কি ছিল, আমরা চালি পরে একটা ছবিতে কি করতাম, নিজের নাম সরাসরি পেইন্টে ঢুকবে, এখান থেকে পেইন্টে ঢুকে সেটা আমার পেইন্টে ঢুকলাম, এখানে আমার নাম লিখলাম, তারপর হচ্ছে এখানে আমার ফোন নাম্বার, এখানে আমার পার্সোনাল ইমেল অ্যাড্রেস লিখে কি করলাম, এটা সেভ করলাম জেপিজি আকারে কিংবা পিএনজি আকারে, এই ছবি আমি ফাইবারে পাঠাইতে পারতাম, এটা ফাইবার রিড করতে পারতো না। তার মানে কি, আমি সরাসরি ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতেছি, যেটা কি ফাইবার রুলস এর বাইরে। বাট এখন যদি মনে করেন আপনি এই পেইন্টে কিংবা কোনো ছবিতে যদি নিজের মেল অ্যাড্রেস, তারপর হচ্ছে নিজের পোর্টফোলিওর লিঙ্ক এখানে লিখে দিলেন, যে পোর্টফোলিও লিঙ্ক কিংবা ফোন নাম্বার ভেঙ্গে ভেঙ্গে লিখছেন কিংবা ইমেল অ্যাড্রেস লিখছেন, এই ছবি পাঠালে ফাইবার নগদ আপনার কি গেটে দূরে বের করে দেবে, ডাইরেক্ট পার্মানেন্টলি ব্যান। আর এখানে নোটিশ দেওয়া থাকবে নো নিড টু কমিউনিকেশন উইথ কাস্টমার কেয়ার, এই কথা লেখা থাকবে যে পার্মানেন্টলি ডিলিট করে দিয়েছে আপনার অ্যাকাউন্ট, আপনার কাস্টমার কেয়ারে যোগাযোগ করার কোনো দরকার নাই, ডিরেক্ট কথাই বলে দিবে। এই সিস্টেমটাই কি জানুয়ারি 30 তারিখে এটা আপডেট করা হয়েছে। এখন কিন্তু এই সিস্টেমে আমরা আর কি কমিউনিকেশন করতে পারি না। এখন কি করি, যে আমাদের যদি কখনো পোর্টফোলিও লিঙ্ক চাই, তাহলে পরে পোর্টফোলিওর এখানে কি করি আমরা সরাসরি বাই রিকোয়েস্টের এখানে যে আমরা পোর্টফোলিও লিঙ্ক গুলো দিয়ে দিই। আর তাছাড়াও সরাসরি লিঙ্ক দিলেও কোনো সমস্যা হয় না ফাইবারে, যদি না ওই লিঙ্কে আপনার ফাইবারের নাম কি, ফাইবারের নাম হচ্ছে সৌরভ, এখন আপনি পোর্টফোলিও দিচ্ছেন www.saurabh.com.info.net.xyz কিংবা .blogspot.com কিংবা ওয়েবসাইট মি.টু.মি কিংবা wix.com, এখানে কিন্তু ওর নাম কি, ফাইবারের নাম আছে সৌরভ, আর পোর্টফোলিওর লিঙ্ক দিছে এখানে www কিংবা http/সৌরভ, তখন কিন্তু ফাইবার ধরে রিড করবে। কি ব্যাপার, ইউজার নেম সৌরভ, এখানে যে লিঙ্ক দিছে সেই লিঙ্কেও সৌরভ লেখা, তখন কি করবে ফাইবার ওরা একটা ওয়ার্নিং দিবে। দেখে কিছু ওয়ার্নিং না দিয়েও কি করতে পারে, পার্মানেন্টলি ডিসেবল করে দিতে পারে। তার কারণ কি, এখানে ওর ফাইবারের ইউজার নেম আর হচ্ছে ওর পোর্টফোলিও দুটোই কিন্তু সেম টু সেম মিল আছে, তখন কিন্তু ফাইবার এটাকে রিড করে ফেলাবে। বুঝতে পারছেন আমি কি বুঝাতে চাইতেছি? না ভাইয়া, মানে এটা যদি আবার বলতেন, মানে মানে নাম চেঞ্জ করে দিতে হবে নাকি? মানে হ্যাঁ, আপনি আবার শোনেন, ভালো করে বুঝেন। আমি ফাইবারে কি করব, আমি আমার ক্লায়েন্টরে কি করতে চাইতেছি, আমার পোর্টফোলিও লিঙ্ক আমি চাইতেছি ফাইবারের থেকে বাইরে কাজ করার জন্য, কারণ ফাইবারে অর্ডার দিতে গেলে ক্লায়েন্টের 40% দেওয়া লাগতেছে, 42%, আর আমার রিসিভ করা আমার ওই সেই খরচের থেকে আবার 20% কাটতেছে আমার কাজের থেকে, টোটাল 62 কিংবা টোটাল 65%-এর মতো একটা পার্সেন্টেজ ফাইবার কেটে নিয়ে যেতেছে। এখন ক্লায়েন্ট চাইতেছে কি আমি আপনার সাথে লং টাইম কাজ করি কিংবা বড় কোনো অর্ডার দিতে চাইতেছি $100-150, এখন $100 অর্ডার দিতে গেলে পরে $100 উপর 40% 42% দেন, 42% দিয়ে দেখেন কত আসে, সেই 42% আবার যোগ করেন, আচ্ছা যদি তাহলে 42% নিলে পরে 42 আসে, তাহলে পরে টোটাল আপনার এই খরচ দেওয়া লাগতেছে কত, $142 খরচ দেওয়া লাগতেছে ফাইবারে আপনারা অর্ডার করার জন্য। আর $100 উপর 20% দিলে কত আসে, 20, আপনি পাইতেছেন $80। তাহলে পরে দেখেন ক্লায়েন্টের খরচ কত হইতেছে, আপনার একটা অর্ডার দেওয়ার জন্য $100, একটা অর্ডার দেওয়ার জন্য ক্লায়েন্টের খরচ হইতেছে প্রায় $142। $142 দিয়ে আপনার অর্ডার দিতেছে, ফাইবারে আপনি দেখতেছেন কত, $100। ফাইবারে কত, আমার এখানে 142, মানে $142 কি ক্লায়েন্টের খরচ পড়তেছে। আমার কি ফাইবারে কি দেখাইতেছে, আপনি $100 অর্ডার পাইছেন, ক্লায়েন্ট কি আপনার $100 অফার দিচ্ছে, মানে কাজ দিচ্ছে, আপনি তো খুশি $100, কাজ টাজ কমপ্লিট করবেন, তারপর হচ্ছে কি অর্ডার কনফার্ম করবে, অর্ডার কনফার্ম করার পর হচ্ছে দেখবেন যে আপনি পাইছেন কত, $80। তার মানে এখানে টোটাল 62% কিংবা 65%-এর মতো কি করলো ফাইবার মাঝখানে বিজনেস করে চলে গেল। মাঝখানে আপনি পাইলেন কত, টোটাল খাটনি কিন্তু আপনার কত ডলার হলো বলতে পারবেন? টোটাল আপনার খরচ মানে টোটাল কত ডলারে কষ্ট করলেন আপনি এখানে? 142। হ্যাঁ, $142 খাটনি করলেন, কষ্ট করলেন, পাইলেন কত, মাত্র $80 কিন্তু হিসাবে। এই কারণে কি ক্লায়েন্টরা বড় বড় অর্ডার ফাইবারে দিতে চায় না সহজে, তারা এসে বলে যে বাজেট কম, বাজেট কম, এই জন্য তারা সস্তায় কাজ করে না। আর বাঙালিদের স্বভাব খারাপ, তারা করে কি বড় বড় প্রজেক্ট গুলা করে কি যে সস্তায় দিয়ে দেয়, এইভাবে $15 $20 কাজ বলে যে স্যার আমি $5 করে দেবো, তার তো অসুবিধা নাই ভাই, যে খরচ কম দামে
এই জন্য তো বাইরের দেশের লোকজন সব বাংলাদেশে যে গার্মেন্ট শিল্পতে খালি বড় বড় ইনভেস্ট করে, কারণ জানে কি বাংলাদেশের দিন মানে কি খরচগুলো কম পড়ে, এই কারণে মনে করেন এইভাবে কাজ। আর ফাইবারে বাঙালিরাই মার্কেটটা নষ্ট করছে। শুধুমাত্র এই কারণে কি করতে হবে, আমাদের পোর্টফোলিও যে লিঙ্ক গুলো থাকবে এখানে ভাই যদি মেলের অ্যাড্রেস যদি মেল চেক করা কারো ভালো না লাগে, সেক্ষেত্রে কি করবেন, এখানে হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুকের একটা আইকন অ্যাড করে দিবেন, যেন অ্যাটলিস্ট মেসেজ গুলো আসলে পরে কি আমি ইনস্টাট না দেখলাম, অন্তত সকালে বিকালে কিংবা রাত্রে ওই ঘুমানো যাওয়ার আগে সবারই বদ্ধ অভ্যাস আছে, একবার ফেসবুক একবার ইনস্টাগ্রাম তারপর সে কি ওই হোয়াটসঅ্যাপ এইগুলা চেক করার, এটা সবারই কম বেশি বদ্ধ অভ্যাস আছে, আমারও আছে। এই কি আমরা তখন চেক দিলে বুঝতে পারবো যে না আমার ক্লায়েন্ট মানে মেসেজ দিছিল। হোয়াটসঅ্যাপে দিলে তো নগদ বোঝা যাবে, কারণ ইন্টারন্যাশনাল ফোন নাম্বার থাকবে এখানে। আর যখন ক্লায়েন্ট মেসেজ তখন বলেই দিবে যে আই এম ফ্রম ফাইবার কিংবা ইত্যাদি ইত্যাদি, আপনি তার সাথে যোগাযোগ করছিলেন এইরকম কিছু একটা লিখবে সে, তখনই কি আপনি আবার তার সঙ্গে ফিডব্যাক দিতে মানে তাকে ইনস্ট্যান্ট ফিডব্যাক দিতে পারবেন। শুধুমাত্র এই কারণে কি দেখবেন বিভিন্ন মানে ওয়েবসাইট গুলোতে, তারপর হচ্ছে পার্সোনাল পোর্টফোলিও গুলোতে হোয়াটসঅ্যাপ, তারপর হচ্ছে ফেসবুক, তারপর হচ্ছে আদার ইনস্ট্যান্ট, তারা যেই জিনিসটা বেশি ইউজ করে সেই জিনিসটাই কি এখানে থাকে, সেই আইকনগুলো এখানে থাকে। ম্যাক্সিমাম ওয়েবসাইটে গেলে দেখতে পারবেন এখানে টুং করে একটা শব্দ হয়, শব্দ হওয়ার পরে বলে এখানে কি ওই একটা খুলে যায়, ফেসবুকের অপশন খুলে যায় কমে চ্যাট করার জন্য, হোয়াটসঅ্যাপ থাকে চ্যাট করার জন্য। যদি ফাইবারের বাইরে ভাই ওদের কাজ দেয় তাহলে তো ওই যে মাস্টার কার্ডে টাকা নিতে হবে পেওনারে। কে বলছে মাস্টার কার্ড লাগবে? আপনি এখান থেকে পেনার ঢুকবেন, এখানে রিকোয়েস্ট করার অপশন আছে, পেমেন্ট রিকোয়েস্ট, আপনার কার্ড লাগবে কে বলছে? ক্লায়েন্ট যদি বলে আপনাকে সরাসরি কার্ড ট্রান্সফার, সেক্ষেত্রে কার্ড লাগবে। পেনর তো মনে করেন ইনকাম করতেছেন, পেনর এখন ভালো করে দেখেনও না পেনরে কোথায় কি আছে। পেনর দেখেন রিকোয়েস্ট নামে একটা অপশন আছে। বাইরের কি পেওনিয়ার অ্যাকাউন্ট থাকতে হবে? বাইরের পেনর অ্যাকাউন্ট থাকা লাগবে না, বাইরের যেটার মাধ্যমে টাকা পাঠাবে সেইখানে যদি আপনি রিকোয়েস্ট অপশন করেন, বাইরে কি দিবে আপনার একটা লিঙ্ক দিবে, বলবে যে এর মাধ্যমে ওয়েস্টার্ন ইউনিয়নের টাকা কিভাবে পাঠায়। ওয়েস্টার্ন ইউনিয়নে কিভাবে টাকা পাঠায় কেউ জানেন প্রসেসটা কি? না ভাই। না স্যার পেওনিয়ারে টেটু যদি দেখাই দিতেন। জি স্যার, আপনার পেনর অ্যাকাউন্ট বার করেন দেখি $1000 হয়েছে নাকি আপনার। আচ্ছা ভাইয়া, যে ইসলামী ব্যাংক তো ডুয়াল কারেন্সি সাপোর্ট করে, তাহলে ওইটা দিলেও কি দিতে পারবে? হ্যাঁ, ওয়েস্টার্ন ইউনিয়ন কি, ওয়েস্টার্ন ইউনিয়ন কি, আমি সাপোজ এখানে বলাইরে টাকা পাঠাবো, ঠিক আছে, ও হচ্ছে আমার ক্লায়েন্ট, আমি ওর টাকা পাঠাবো, আমি টাকা পাঠাইছি ওয়েস্টার্ন ইউনিয়নে, টাকা পাঠানোর পর ওর একটা কোড নাম্বার দিয়ে দিব। এখন ওয়েস্টার্ন ইউনিয়ন কি, সাপোজ এটা হচ্ছে শাহজালাল ব্যাংক কিংবা ডাচ বাংলা ব্যাংক, সোনালী ব্যাংক, যে কোনো ব্যাংক, এই ব্যাংকে কি ওয়েস্টার্ন ইউনিয়ন সাপোর্ট করে। এখন বলে আসবে যে হ্যাঁ আইসিসির ওই যে ওইখানে যারা থাকে আসে বলবে যে আমার ওয়েস্টার্ন ইউনিয়নে টাকা আসছে, বলবে যে কিছুক্ষণ পর বলবে যে স্যার কোড নাম্বার দেন, বলে কি করবে কোড নাম্বার দিবে, কোড নাম্বার দেওয়ার পর হচ্ছে আপনার টাকাটা দিয়ে দিবে। এটা হচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন। ঠিক আপনি যখন পেনরে টাকা আনবেন তখন কি আপনার এখান থেকে রিকোয়েস্ট করতে হয়, বাইরে আপনার একটা লিঙ্ক দিয়ে দিবে, ওই লিঙ্ক নিয়ে কি করতে হবে, পেনরে ঢুকবেন, এখানে মানি রিকোয়েস্টের অপশন আছে, ওই রিকোয়েস্টে এখানে ওই লিঙ্ক দিলে পরে পেনর কর্তৃপক্ষ 1 ঘন্টার মধ্যে অ্যাপ্রুভ করে নেয়, ভেরিফিকেশন করে দেয় ওর মধ্যে টাকা পয়সা আছে কি নাই, এটা ঠিক মানে এ টু জেড ঠিক করে আপনার ভেরিফিকেশন করে 1 ঘন্টার মধ্যে আপনার ওই ট্রানজাকশন কমপ্লিট করে দেয়। আর যদি মনে করেন ট্রানজাকশন না হয়, যদি কোনো ইরর থাকে তাহলে পরে ওটা রিফান্ড হয়ে যাবে ইনস্ট্যান্ট, আপনার মেলে বলে দিবে যে এটা রিফান্ড করে দেওয়া হয়েছে। লিংকটা দিবে, ওটা ওয়েস্টার্ন ইউনিয়নের লিংকটা দিবে। আরে না ভাই, পেনরের কথা বলতেছি, ওয়েস্টার্ন ইউনিয়নে যদি টাকা পাঠাই আমি আপনারে, তাহলে পরে কি আমি আপনার একটা কোড দিব। আমরা জিমেল অ্যাকাউন্ট খোলার সময় আমাদের ফোনে কোড আসে না, 4 ডিজিট 6 ডিজিটের, 4-6 ডিজিট আরো বড় কোড আসবে, ঠিক আছে, ওই কোডটা আপনার ক্লায়েন্ট দিয়ে দেবে, বলবে যে এখন যান আপনি ওয়েস্টার্ন ইউনিয়নে টাকা নিয়ে আসেন। আপনি যে কোডটা দিব, সাপোজ ধরেন 4 ডিজিটের কোড দিলাম, এই কোড নিয়ে যাইতে হবে ব্যাংকে, যে ব্যাংকে ওয়েস্টার্ন ইউনিয়ন সাপোর্ট করে, সব ব্যাংকে কিন্তু ওয়েস্টার্ন ইউনিয়ন নাই, সেই ব্যাংকে যাবেন, যা বলবেন যে যেটা সাপোর্ট করে, যা বলবেন যে আমার ওয়েস্টার্ন ইউনিয়নে টাকা আসছে, আপনি যা সেটা কোড নাম্বার দিবেন, ওই কর্তৃপক্ষ আপনার একটা ফর্ম দিবে, ফর্ম পূরণ করার পর সেখানে কোড নাম্বার দিবেন, তারপর সে সিগনেচারটি দিবেন, দিলে পরেই মনে করেন এটা অ্যাপ্রুভ, শেষ, টাকা পকেটে নিয়ে চলে আসবেন। আচ্ছা ভাই, মানে এখন বলছি, মানে বায়ারকে বলবো যে আমার পেওনার অ্যাকাউন্ট আছে, আপনি যে কোনো মানে ব্যাংক থেকে পাঠাতে পারবেন, শুধু লিংকটা দেবেন, আমি ওটাতে ইয়া করবো, মানে এইভাবে বলবো। হ্যাঁ হ্যাঁ, পেপালের কথা বললেন না কিন্তু, ঠিক আছে, পেপাল থেকে কিন্তু লিংক, পেপালেও কিন্তু পেমেন্ট করা যায় লিংকের মাধ্যমে, কিন্তু পেপাল কিন্তু এখন
পেনর সাপোর্ট করে না। পেপালের সাথে সম্পর্ক ডিসমিস হয়ে গেছে, পেপাল টু পেনর এখন আর নেয় না। আগে নিত, পেপাল থেকে টাকা পাঠালে পরে পেনর রিসিভ করা যায়, তখন পাঠানো যায় না। এখন আপনি যদি বলেন যে ক্লায়েন্টে হ্যাঁ স্যার পাঠান, আমি অ্যাপ্রুভ করতেছি, দেখা গেছে সে পেপাল থেকে টাকা পাঠায় আপনার লিঙ্ক দিয়ে দিছে। এখন ওই লিঙ্ক নিয়ে আপনি মনে করেন এসে আসবেন, পেনর এসে গুতাগুতি করলে পরে ওইটা কিন্তু অ্যাপ্রুভ হবে না। স্যার আর আমার বায়ারের থেকে কি কি নিতে হবে পেওনিয়ারে যদি বায়ার আমাকে টাকা পাঠায়? সে আপনার টাকা পাঠাইলে পরে একটা লিঙ্ক দিবে, বলবে যে এটা আপনি রিকোয়েস্ট করেন, রিকোয়েস্ট করলে পরে দিয়ে দিবে। মানে ওই বায়ারের হলো পেওনিয়ারের লিংক দিবে? পেনরের লিঙ্ক দিবে না, সে যেই প্রসেসে টাকা পাঠাবে। ও আচ্ছা, আমরা কয়টা মেথড জানি? আচ্ছা এক স্যার মিনিট, আমার মনে হচ্ছে কেউ মেসেজ দিয়েছে, একটু ওয়েট করেন, আমি একটু ফাইবার থেকে ঘুরে আসি। ঠিক আছে স্যার। No, I was wait. এখন এসে ডিস্টার্ব করার জন্য এমন সময়। ওকে, I'll book it in. Okay. যেখানে ছিলাম, আচ্ছা ছিলাম তো পেমেন্ট মেথডে নাকি? পেমেন্ট মেথড নিয়ে ভাই অন্য একদিন ডিসকাস করবানি, যেটা চলতেছে এটাকে শেষ করি, দরকার পড়ে ঈদের পরে পেমেন্ট নিয়ে গবেষণা করবানি। ঠিক আছে স্যার। ঠিক আছে। আর ওয়েস্টার্ন সব থেকে ভালো কি ওয়েস্টার্ন ইউনিয়নে টাকা পাঠাইতে, কারণ ওটা পাঠালে কোনো প্রবলেম না। কারণ আচ্ছা ভাই, কি, ছোট একটা জিনিস যদি মানে একটা কনফিউশন ছিল, বলবো ভাই? হ্যাঁ বলেন। মানে বলছিলাম যে ওই যে অ্যাডসেন্স এর মধ্যে যে মানে অনেক বেশি $100 বেশি হইলে পরে যে ব্যাংকটা অ্যাকশন বাটনে ক্লিক করে মানে ব্যাংকের যে মানে অ্যাড করে অ্যাডসেন্স এর মধ্যে, তো এটা কয়টা কয়টা ব্যাংকে অ্যাড করা যায়? মানে পেওনার আবার বাংলাদেশের ব্যাংক দুইটাকে একসাথে অ্যাড করা যায়? ভাই আপনি যে কোনো একটা করেন, পেনর অ্যাড করার পর বাংলাদেশ ব্যাংক, পেনর দোকানের পর তো আবার উঠাবেন কি, সে উঠানোর জন্য তো আবার সেই বাংলাদেশের ব্যাংকে অ্যাড করতে হবে। আর বাংলাদেশ ব্যাংক না করে মানে পেওনার কি অ্যাড করা যায় অ্যাডসেন্সে? হ্যাঁ অ্যাডসেন্স অ্যাড করা যাবে। কি বলেন, অ্যাডসেন্স কি ভাই বাংলাদেশি ওয়েবসাইট নাকি, না বাংলা কোম্পানি? বলেন। না ভাই, জানি না তো, গ্লোবাল কনফিউশন। ইন্টারন্যাশনাল ওয়েবসাইট। আপনি অ্যাডসেন্স কোথা থেকে নিচ্ছেন? গুগল অ্যাডসেন্স। আর গুগল কি ভাই বাংলাদেশের কোম্পানি নাকি? বলেন। না অবশ্যই ভাই, এখানে মানে আপনি পেনর, পেপাল, তারপর হচ্ছে আমেরিকান এক্সপ্রেস, এইগুলো অ্যাড করতে পারবেন। আপনি সবই অ্যাড আর করতে ভাই, পারবেন। জি ভাই, আর আরেকটা কনফিউশন ভাই, ওই যে ফাইবারের বিষয়টা, ওই যে ওই দিন যে ক্রোমের দুইটা ব্রাউজারে যে দুইটা ফাইবার অন করছিলেন ভাইয়া, এটা হচ্ছে যে মানে ক্লিয়ার হওয়ার জন্য মানে অন্য জায়গা থেকে মানে অন্য আইপি ইউজ করে মানে প্রথমে অ্যাকাউন্ট করা হয়েছে, তারপরে আইসা মানে একটা ল্যাপটপে দুইটা ব্রাউজারে মানে ক্রোমের দুইটা ব্রাউজারে অন করলে সমস্যা নাই, মানে এটাই তো? হ্যাঁ কোনো সমস্যা নাই। মানে দুইটা ব্রাউজার যে অন করব, এটা দুইটা আইকন ক্রিয়েট করার কারণে দুইটা আইপি কি আলাদা হয়ে গেছে না? মানে যেহেতু যেহেতু ক্রোম এটা, কিন্তু ব্রাউজার যেহেতু দুইটা, তা আইপি তো দুইটা এখানে। আইপি দুইটা না, আইপি একটাই। ও আচ্ছা, আপনার আইপি এটাই কখন কাউন্ট হয়? ওয়ান মাথায় ঢুকে না। ডিভাইস, একটা শুনেন, একটা সহজ ভাষায় একটা হিসাব রাখেন। প্রতিটা ওয়েবসাইটের কি থাকে? ওয়ান ডিভাইস ওয়ান অ্যাকাউন্ট। একটা ওয়েবসাইটে যখন আপনি অ্যাকাউন্ট করবেন, ওইখানে কিন্তু একটাই অ্যাকাউন্ট করতে পারবেন লিগ্যাল ভাবে, লিগ্যাল ইনফরমেশন দিয়ে। আর যখন করবেন তখন ওয়ান ডিভাইস, একটা ডিভাইস দিয়ে করতে পারবেন। আর প্রতিটা ডিভাইসের একটা নিজস্ব আইপি অ্যাড্রেস থাকে, একটা নিজস্ব ম্যাক অ্যাড্রেস থাকে। বুঝতে পারছেন? জি ভাই, ম্যাক অ্যাড্রেস একটা। হ্যাঁ এখন বলতে পারেন আইপি, আইপি কিন্তু কোনো কোম্পানি কোনো ওয়েবসাইটই কিন্তু আইপি অ্যাড্রেস নিতে পারে না। ওর তারা কিনে, তারা হচ্ছে আপনার ম্যাকটা নেয়। ম্যাক অ্যাড্রেসের কারণে হচ্ছে আপনাকে ধরে আপনি ডুপ্লিকেট অ্যাকাউন্ট খুলছেন, আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড। বুঝতে পারছেন? এটা কি চেঞ্জ করা যায় না ভাই? ম্যাক অ্যাকাউন্ট যদি উইন্ডোজ আপডেট দেয় তাহলে কি চেঞ্জ হয়? হ্যাঁ ম্যাক চেঞ্জারের ওয়েবসাইট আছে, আপনি চাইলে পুরো ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করে দিতে পারবেন। অ্যাকাউন্ট খোলার আমরা যে সময় চেঞ্জ করে দিতে হবে।
ভাই ওই আমরা যে উইন্ডোজ দেই ল্যাপটপ, ওইটাতে কি চেঞ্জ হয় এটাতে? ওইটা দিলে পরে শুধু ম্যাক চেঞ্জ হয়, আইপি চেঞ্জ হয় না। উইন্ডোজের ম্যাক অ্যাড্রেস চেঞ্জ হয়ে যায়। আচ্ছা ভাই, আরেকটা ছোট প্রশ্ন করি ভাই, ওই যে ওই গ্রামীণ ফোনের যে মডেম আছে না, মানে মডেম দিয়ে ধরেন কেউ একটা অ্যাডসেন্স বানাইলো, বানানোর পরে মানে ওই যে তারপরে ওই অ্যাডসেন্সটা মানে লগ আউট করে সে ওই ওই ল্যাপটপে আবার ইয়া করলো, মানে ওয়াইফাই না অ্যাড না, করে। ওই ল্যাপটপে ওয়াইফাই অন করা করতে পারবে না, কারণ সে তো ইন্টারনেটের মাধ্যমে একবার করে ফেলাইছে। ওই যে ডিভাইস ইউজ করছে না, হ্যাঁ ইন্টারনেট মনে করেন আপনি ওয়াইফাই ইউজ করেন আর মোবাইল নেট ইউজ করেন, সমস্যা নাই, কিন্তু খুলছে কিসে? ল্যাপটপেই তো খুলছে, হ্যাঁ, ল্যাপটপে। কিংবা ট্যাবে খুলছে, কম্পিউটারে খুলছে। খুলছে কোথায়? খুলছে কোনো না কোনো একটা ডিভাইসে, ওয়ান ওয়েবসাইট, ওয়ান ডিভাইস, ওয়ান অ্যাকাউন্ট, সবকিছু ওয়ান ওয়ান, ট্রিপল ওয়ান। তো একটা ভাই ওয়েবসাইট একটা কথা বুঝেছেন? বলি। হ্যাঁ, আমি বুঝতে পারছি আপনি এখনো বুঝেন। এই যে একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটে কি করতে হবে? এটা কিন্তু একটা ওয়েবসাইট, এই নামে কিন্তু কোনো ডুপ্লিকেট ওয়েবসাইট হবে না। এটা আমরা সবাই জানি, কারণ ডোমেন একটাই থাকে, একটা ডোমেন কখনো ডুপ্লিকেট হয় না। salamsabbir.com, salamsabbir.com সারা গুগলে কিংবা যে কোনো সার্চ ইঞ্জিনে একটাই থাকবে। salamsabbir.com আর দুইটা হবে না। এখানে কি হতে পারে? salamsabbir 0102 কিংবা salamsabbir এরকম হতে পারে .com, কিন্তু salamsabbir.com আর পাবে না। তার মানে কি এখানে ওয়েবসাইট ক্লিয়ার, ওয়েবসাইট কিন্তু একটাই। ডোমেন যখন নেবেন তখন ডোমেন কিন্তু একটাই থাকবে, ওই নামে আর কোনো ডোমেন পাবে না, পৃথিবীর আর কেউ পাবে না। তার মানে কি একটা ওয়েবসাইট। তারপর হচ্ছে কি একটা ওয়েবসাইটে কিন্তু আপনি একটা অ্যাকাউন্ট করতে পারবেন লিগ্যাল ভাবে। তার মানে কি একটা ডিভাইস, একটা ওয়েবসাইট হয়ে গেল, আপনার একটা অ্যাকাউন্ট হয়ে গেল। এখন কি ডিভাইসও একটাই থাকবে, যে ডিভাইসে করবেন। যখন আপনি গ্রামীণ ফোনের ইয়াতে নেট দিয়ে খুলেন, রবির নেট দিয়ে খুলেন, খুলতেছেন কোথায়? কম্পিউটারে কিংবা ল্যাপটপ কিংবা ম্যাকে, তখন আচ্ছা কিন্তু ভাই, ওইখানে একটা ডিভাইসই কাউন্ট হইতেছে। যে ডিভাইসে আপনি অ্যাকাউন্ট খুলতেছেন ওই ডিভাইসের ম্যাক অ্যাড্রেস যাইতেছে, আপনার কিন্তু আইপি অ্যাড্রেস যাইতেছে না, আপনার গ্রামীণের আইপি যাইতেছে না, কিংবা আপনার ইন্টারনেটের ওয়াইফাই এর আইপি যাইতেছে না। বুঝতে পারছেন? আপনার যাইতেছে ম্যাক অ্যাড্রেস। আচ্ছা ভাই একটা কথা বলি প্লিজ, যে ধরেন আমরা গ্রামীণ ফোনে আইপি দিয়ে প্রথমে অ্যাক্সেস অ্যাকাউন্টটা করলাম, তারপরে যদি সাথে সাথে ধরেন আমার ল্যাপটপের ওই যে উইন্ডোজটা নতুন করে দিই, হ্যাঁ, উইন্ডোজ দিয়ে আবার দিই, দেন, সমস্যা নাই। আপনি ওই তারপরে গ্রামীণ উইন্ডোজ দিয়ে আবার করবেন। ভাই বলি আপনি উইন্ডোজ দেওয়ার পরে ওয়াইফাইটা অ্যাড করলাম, তাহলে তো নতুন হয়ে গেল এটা নাকি? হ্যাঁ, নতুন হয়ে গেল, সমস্যা নাই। তখন মানে আমি আবার ওই যে এই আমার অ্যাডে আবার ক্লিক করলে তো সমস্যা নাই? না না, আপনি আবার সেম ওই আপনার ওয়াইফাই লাগান লাগবে না, আপনি ওই গ্রামীণ ফোনের ওই মডেম দিয়ে আবার আর একটা জি খুলে ফেলেন অ্যাডসেন্স, সমস্যা নেই। বুঝতে পারছেন এখন? জি, মানে তখন আর ধরতে পারবে না? না, তখন আর ধরবে না। তো আর ধরবে কখন? যখন আমি আবার লগ ইন করবো তখন ধরবে? হ্যাঁ, তখন হচ্ছে ধরবে, একদম পুরো চাপে ধরবে। যখন দেখবে যে একটা জি লগ ভাই। আউট করি আবার লগ ইন করছেন সেম আইপি অ্যাড্রেস, তখন হচ্ছে ধরবে। আর গুগল অ্যাডসেন্স আচ্ছা কিসের? ভাই, গুগলের, এটা কোনো ওয়েবসাইটের না যে সেটা ওরা ধরতে পারবেন, ওদের রোবোটিক্স মানে ওদের যে ইয়াগুলো আছে, রোবট গুলো আছে, ওরা আমার ওইভাবে ধরতে পারবে না, বাট ধরবে কি? গুগল। আপনি যখন আচ্ছা ইন্টারনেটে ব্রাউজিং করতেছেন তখন কিন্তু গুগল আপনার সম্পূর্ণ অ্যাক্টিভিটির উপর নজর রাখতেছে, A to Z। নাথিং ইজ সিকিউর অনলাইন প্ল্যাটফর্ম। আমি যে এই যে গুগল মিটে ঘোরাঘুরি করতেছি, কিংবা এই যে একটা এই যে কোডার সাইটেতে ঘোরাঘুরি করতেছি, এখানে কিন্তু প্লাগ ইন সেট করা আছে আমাদের। আপনি ওয়েবসাইটে ঢুকবেন, ঢোকার পরে যে এইখানে ক্লিক করবেন, এইখানে ক্লিক করবেন, কতক্ষণ ঘোরাঘুরি করতেছেন না করতেছেন সেটা কিন্তু আমি ভিডিও ফুটেজে দেখতে পারবো। এরকম কি প্রতিটা ওয়েবসাইটে কিন্তু ভিডিও ফুটেজ থাকে। এগুলো কারা করে? এগুলো গুগল করে রাখে। অডিয়েন্স এসে কোথায় ক্লিক করতেছে এবং কত মিনিট কোন পেজে স্টে করছে, এটা কিন্তু গুগল সম্পূর্ণ রেকর্ড করে রাখে। বুঝতে পারছেন সাব্বির ভাই? সো 2 নম্বরে করার জি কোনো অপশন নাই, গুগল। জি ভাই। তবে মানে ভাই এবারে বাঁচতে গেলে একটাই, যে ওই কাজ শেষ করার পরে সাথে সাথে উইন্ডোজটা নতুন করে দিয়ে দিতে হবে, এটাই তো? হ্যাঁ, আনালি রুট ইউজার ইউজ করেন, ওই যে ওরাকল ভার্চুয়াল বক্স ইনস্টল করেন, ওর ভিতরে মনে করেন বারবার উইন্ডোজ দিবেন আর বের করবেন, সমস্যা নেই, এটা সম্পূর্ণ রুট ইউজার। আচ্ছা ভাই, ওই নেটওয়ার্কিংটা যে শিখে মানে এটার মানে শিখার কোর্সের নামটা কি ভাই? মানে যে নেটওয়ার্কিং এর যেটা। ভাই এটা আমি কেমনে করবো? নেটওয়ার্কিং লিখে সার্চ করেন, নেটওয়ার্কিং অনেক কোর্স আছে। নেটওয়ার্কিং আপনি কি করবেন? নেটওয়ার্কিং তো অনেক বড় সেক্টর। না ভাই, মানে এগুলো তো বুঝি না ভাই, আমার মাথায় ঢুকে না, তাই বললাম আর কি। কোন নেটওয়ার্কিং করতে চাইতেছেন আপনি? ওই যে আইপি নেটওয়ার্কিং? মানে হ্যাঁ ভাই, ওদের ওইটাই, মানে আইপি নিয়ে যে কাজ করে অনেকে, আইপি আবার চেঞ্জও করে দেয়, চেঞ্জ করে এটা আবার সেলও এথিক্যাল করে। হ্যাকিং হইতে পারে না?
আরে হ্যাকিং না ভাইয়া, মানে এখন অনেকে তো রিল দেখছি সেল করে এগুলা। আচ্ছা ভাই, ওইগুলো আমি অন্য একদিন ডিসকাস করবো, মানে যেখানে ছিলাম ওইটাই তো ভাই পয়েন্ট চলে যাচ্ছে আমার ভাই। জি ভাইয়া। এরকম আওয়াজ আসছে কেন? আপু কি হয়েছে, আপনার কথা শোনা যাইতেছে না কোনো কিছুই। আপনার আমার গলা ভাঙে আপু আপনার ইয়ারফোনের সমস্যা হয়েছে, আপনার ইয়ারফোনের সমস্যা, খুলেন ইয়ারফোন টান তো, খুলেন, খুলে আবার লাগান, ঠিক হয়ে যাবে না। আচ্ছা দেখেন, যেখানে ছিলাম, যেটা নিয়ে পয়েন্ট দিতেছিলাম, সেটা কি ছিল? সেটা ছিল রোবট হচ্ছে হোয়াটসঅ্যাপ নিয়ে। মানে কি জন্য আমরা এখানে হোয়াটসঅ্যাপ অ্যাড করব কিংবা মেসেঞ্জার অ্যাড করবো একটা ওয়েবসাইটে? শুধুমাত্র এই কারণে কি, ডিরেক্ট কমিউনিকেশন করার জন্য। আমরা যে পোর্টফোলিও গুলো বানাবো, প্রতিটা পোর্টফোলিওতে কি থাকবে, আমাদের ডিরেক্ট কমিউনিকেশন করার জন্য, বা আমরা মেল চেক নাও করতে পারি। আমরা কি করবো এখানে, হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জার, কিংবা আমি যেটা বেশি ইউজ করি সেটা এখানে অ্যাড করে রাখবো। আচ্ছা, আমরা আবার রিটার্ন এলিমেন্টে চলে আসি। তারপর সে মোরের মধ্যে আছে নেভিগেশন, এগুলো হচ্ছে অ্যাঙ্কার এলিমেন্ট। তারপর দেখেন এখানে নেভিগেশনের মধ্যে কি আছে, সরাসরি আমার মানে ফুল মেনু বাটনের মধ্যে যেগুলো ছিল, পেজ নেভিগেশন, এইটা আমি কে জয়েন করি। আচ্ছা মিমি আপু, তারপর দেখেন আমার এখানে হোম গ্যালারি চাইলে পরে আমি এগুলো কি ওয়েবসাইটের ডান পাশেও রাখতে পারবো। আমার কি থাকতেছে, আমার হোম বাটন কোথায়, আমার হোম বাটন এই যে উপরে থাকি, আমি চাইলে পরে এগুলো কি ডান পাশেও রাখতে পারবো, পেজ নেভিগেশন, ঠিক আছে। এই দেখেন এই অপশনগুলো আছে ডানে বামে, যেভাবে রাখতে চান সেইভাবেই থাকবে। তারপর আছে কি এফএকিউ, ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন। এখানে কি কি কোশ্চেন থাকতে পারে অডিয়েন্সের, আমরা এখানে কি কি কোশ্চেন থাকতে পারে, আমি এটা ফাইবার দিয়ে উদাহরণ দিই। ফাইবারে কি থাকে, আমরা গিগ ডেসক্রিপশনে কি লিখি, যে আওয়ার সার্ভিস কি মাই সার্ভিস কিংবা সার্ভিসেস লিখি, আমি কি সার্ভিস দিতেছি, তারপর লিখি হোয়াই ইউ হায়ার মি কিংবা হোয়াই মি, কিংবা হোয়াই চুজ মি না কি যেন একটা লেখা থাকে। এই আমি কি সার্ভিস দিতেছি, কেন আমাকে চুজ করবেন, আর হচ্ছে আর একটা কি যেন পয়েন্ট থেকে সেই পয়েন্ট। এখানে কি পয়েন্ট থাকতে পারে, এখানে হচ্ছে অডিয়েন্স কি রিলেটেড কোশ্চেন করতে পারে আপনার, মানে অডিয়েন্সের কি কোশ্চেন থাকতে পারে, এই ওয়েবসাইট কি সার্ভিস দিতেছে, তারপর হচ্ছে কেন আপনি আমাদের চুজ করবেন, আপনি কেন আমাদের ওয়েবসাইট কিংবা আমাদের এজেন্সি কিংবা আমাদের কোম্পানিকে চুজ করবেন। এই কারণে আমরা সব থেকে বেস্ট, আমরা ভালো সার্ভিস প্রোভাইড করি, আমরা 24/7 সার্ভিস দিই। এই টেকনিক্যাল সাপোর্ট সরাসরি এই রিলেটেড একটা সুন্দর করে একটা কি থাকবে, মানে ডেসক্রিপশন সাজানো থাকবে। এটা হচ্ছে কি ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন, এটি কি ক্লায়েন্টরা মনে করেন আপনার অডিয়েন্সরা কি কোশ্চেন করতে পারে সেই রিলেটেড। তারপর হচ্ছে আদার্স এর মধ্যে কি আছে, আদার্স এর মধ্যে দেখেন আপনি চাইলে পড়ার এক জায়গায় মানে এইচটিএমএল কোড এনে দিতে পারবেন। তারপর হচ্ছে গুগল কাস্টম সার্চ, এটা অ্যাড করতে পারেন। গুগল ট্রান্সলেট কেস দেখেন এইখানে আছে, আমি যখন এখানে ট্রান্সলেটে ক্লিক করবো দেখেন এখানে অনেকগুলো কান্ট্রি চলে আসছে। আমি এখান থেকে যে কোনো এটা কি ক্লিক করে দেখেন ওই দেশের কান্ট্রির মানে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে। এখন দেখেন আমার সম্পূর্ণ ওয়েবসাইট জুড়েই কিন্তু ওই ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে। এখন কি আমার ক্লায়েন্ট যে ছিল তারও বুঝতে অসুবিধা হবে না, মানে তারও বুঝতে সুবিধা হবে যে কোনো সমস্যা নাই, আমি যেটা চাইতেছি সেটা আছে। এই কারণে কি আমরা অ্যাড করবো, আমরা এখানে গুগল ট্রান্সলেটর চাইলে পরে অ্যাড করে দিতে পারি। তারপর হচ্ছে গুগল স্প্রেডশিট যেটা আছে সেটাও অ্যাড করতে পারি। তারপর হচ্ছে ড্রপ বক্স। এখন আসতেছি কি পেপাল কোথায় থাকে, একটা ওয়েবসাইটের একদম নিচে থাকে পেমেন্ট সেকশন, যেটা এইখানে আছে। আচ্ছা এখানে নাই ভাই, মেসেঞ্জারের মধ্যে আমরা এটা অ্যাপ্রুভ করাইতে হবে, মানে লগইন করতে হবে, তাহলে এটা থাকবে। হ্যাঁ, মেসেঞ্জার তো এটা অ্যাড করতে পারবেন না, মেসেঞ্জার অ্যাড করবেন হচ্ছে মেসেঞ্জারের পেজ, আপনি তো প্রোফাইল অ্যাড করতে পারবেন না। ওইখানে একটা পেজ খুলে নেবেন, পেজ খুলেই পেজ সরাসরি রিডাইরেক্ট করে দেবেন, এখানে মেসেজ দিলে ডাইরেক্ট আপনার পেজ আসবে। আর আপনি অ্যাপস নামাই নিতে পারেন, কিংবা না অ্যাপস না নামাইলেও সরাসরি আপনার ফোনে মেসেজ আসবে ওই পেজের থেকেই। আর হোয়াটসঅ্যাপের যেটা লিংক অ্যাড করতে হবে ওটা কি? হোয়াটসঅ্যাপে তো লিংক অ্যাড করবেন না, ওই হোয়াটসঅ্যাপের ওই যে হাইপার লিংকের ভিতরে শুধু আপনার ফোন নাম্বার লিখে দিবেন, ওইটা কি আস্তে করে আপনার মেসেজ চলে, আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ চলে আসবে। আর যদি ওইখানে হোয়াটসঅ্যাপে আপনি চাইলে পরে এখানে মেসেজ কিংবা কল বাটন অ্যাড করতে পারবেন, ওইটা অ্যাড করে দিলে পরে সে ডাইরেক্ট আপনার সাথে কলও দিতে পারবে কিংবা সরাসরি আপনার সাথে মেসেজে কথা বলতে পারবে। আর ওইখানে যেটা থাকবে সবসময় কি থাকবেন, চ্যাট অপশনটা রাখার জন্য, ডাইরেক্ট কোনো কল বাটন রাখবেন না। এইখানে যে আপনার ওয়েবসাইটে যে কমিউনিকেশন করার সিস্টেমটা থাকবে সরাসরি ডিরেক্ট কমিউনিকেশন,
এখানে কি থাকবে, ডাইরেক্ট কি মেসেজ সেকশনটা থাকবে, কোনো কল অপশন, ডাইরেক্ট কল অপশন রাখবেন না, কারণ আপনার ক্লায়েন্ট আপনার ভাষা নাও জানতে পারে, দেখা গেছে সে ইংলিশে ভালো করে কথা বলতে নাও পারে। এই জন্য কি এখানে চ্যাট অপশন রাখবেন, যে সে কথা বলতে না পারলেও কি অন্তত পক্ষে লিখতে পারে, লিখে তার ভাষাটা বুঝাইতে পারে যে কি বুঝাইতে চাইতেছে, সে কি চাইতেছে। এই কারণে কি এখানে সরাসরি মেসেজ অপশনটা রাখবেন। মেসেঞ্জার থাক, হোয়াটসঅ্যাপ থাক, যাই মনে হয় তাই থাকে, এখানে কি থাকবে, মেসেজ অপশন থাকবে একটা ওয়েবসাইটে, ঠিক আছে। সে মেসেজ দিবে, যখনই মেসেজ দিবে তখন তো আপনার এখানে মেসেজ দিলে পরে কি উপরে তো আমার আইকন থাকে, কল দেওয়ার অপশন থাকে না, উপরে তো আমার কি কল দেওয়ার অপশন আছেই। হ্যাঁ ভাই, অপশন তো ভাই আমাদের মোবাইলে তো ভাই ঠিক আছে। আচ্ছা, আমরা আবার এলিমেন্ট আসি, যেটা ছিলাম আগে, হিট কাউন্টার, প্রিন্ট, হ্যাঁ, তারপর সে অ্যাপস এর মধ্যে কি এই যে আপনি যেটা নিয়ে চিন্তা ভাবনা করতেছেন সেটা কি ব্লগ, এইখানে কি থাকবে, এইখানে হচ্ছে আপনার থাকবে A to Z। দেখেন এইখানে লাস্ট ব্লগ এন্ট্রিজ, এটা ইন্টিগ্রেট করে দিবেন পেজের সঙ্গে, এটা অ্যাড করে দিলে অ্যাড হয়ে যাবে। দেখেন যে ক্রিয়েট এ ব্লগ নাও, পোস্ট, তারপর হচ্ছে মোবাইল রেডি, তো কিছু করে কি হবে, আপনারা যখন করবেন তখন ফুলফিল প্রফেশনালি করবেন। দেখেন এটা হচ্ছে কি ব্লগ থাকবে, তারপর হচ্ছে স্টোর। এইখানে যদি মনে করেন আপনি সেবামূলক প্রতিষ্ঠান হয়ে থাকেন, যদি সেবা দিয়ে থাকেন, মানে সেবা বলতেছি ডিরেক্ট সেল, প্রোডাক্ট সেল করে থাকেন, সেক্ষেত্রে এখানে প্রোডাক্টের ছবি টবি আপলোড করে দিলেন, এরকম একটা স্টোর ক্রিয়েট করে দিলেন। তারপর হচ্ছে কি রেস্টুরেন্ট, আপনি এখানে কোনো আপনার রেস্টুরেন্ট থাকলে অ্যাড করতে পারেন, না রাখলেও কোনো সমস্যা নাই, কিংবা আর একটা কোম্পানিকে কি করলেন ব্যাকলিঙ্ক দিয়ে দিতে পারেন ফ্রিতেই। আর হচ্ছে লাস্টে কি মেম্বার, মেম্বার কি থাকে, একটা ওয়েবসাইটে গেলে পরে কি ওয়েবসাইটে একটা টিম ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ থাকে, ফাউন্ডার কে, ফাউন্ডিং মেম্বার কে, তারপর হচ্ছে ফান্ডিং মেম্বার মানে ফান্ডিং কারা করছে, তারপর হচ্ছে অ্যানালাইজার কারা আছে, মার্কেট রিসার্চার কারা আছে, সরাসরি ইনস্ট্যান্ট এই ওয়েবসাইটে অর্থাৎ এই কোম্পানিতে কাজ করতেছে কারা, ওয়ার্কার কারা কাজ করতেছে, সিইও কে আছে, তারপর হচ্ছে আপনার কি ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ যে এরকম র্যাঙ্কগুলো থাকে একদম রুট লেভেল পর্যন্ত, ওই টিম ম্যানেজমেন্ট সেটা থাকবে, টিম সরাসরি ছবি থাকবে টিম কর্তৃপক্ষ, ঠিক আছে। তারপর হচ্ছে কি এখানে চাইলে পরে যে দেখেন লগ ইন অ্যান্ড সাইন আপ বার আছে, এইটা ভাই পাবো না, এটার জন্য প্রিমিয়াম কি, তাহলে পরে কি অ্যাডভার্টাইজার অ্যাড করতে পারবেন, কিংবা সাইন আপ, আপনি চাইলে পরে কি এখানে অ্যাডভার্টাইজার নিয়োগ দিতে পারেন। অ্যাডভার্টাইজার কি আপনার কোম্পানির হয়ে যারা মার্কেটিং করবে অ্যাজ এ ব্রোকার হিসাবে, যেমন কি এই যে আমাদের কোম্পানি, এটার কিন্তু আর একটা সাইট আছে কি অ্যাজ এ ব্রোকার হিসাবে, ওইটা এখন ইন্টিগ্রেট করিনি, ওইটার এখন সম্পূর্ণ পেজ ডেভেলপ হয় নাই। তো এখানে কি অ্যাডভার্টাইজাররা থাকবে, যারা কি কোম্পানির হয়ে কাজ করবে, কোম্পানির কাজ এনে দেবে, কি তারা কোম্পানির মার্কেটিংও করবে, চালিয়ে পরে কি কোম্পানি দেখাও তারা নিজেরাও কাজ করতে পারবে, কোনো সমস্যা নাই। এই জন্য কোম্পানির কোনো পার্সেন্টেজ দেওয়া লাগবে না, এজ এ ব্রোকার হিসাবে অ্যাডভার্টাইজার তারা এখানে অ্যাকাউন্ট করবে। মানে আমরা যেমন জিমেল অ্যাকাউন্টে ঢুকতেছি সাইন আপ করার পরে, জিমেলের মধ্যে কি আমাদের কম্পোজ আছে, আমি মেল পাঠাইতে পারতেছি, আমি মেল রিসিভ করতে পারতেছি, তারপর যা খুশি তাই করতে পারতেছি মেলে। এইখানেও কিন্তু সেরকম একটা সেকশন থাকবে, এখানে যে মেম্বার সেকশনটা থাকবে, এখানে কি সাইন আপ করার পর সম্পূর্ণ তার ড্যাশবোর্ড থাকবে, তার অ্যাডমিন প্যানেল, এখানে সে দেখতে পারবে কতগুলা কাজ করছে, কতগুলা পেমেন্ট পাইছে, কতগুলা ক্লিয়ারেন্স দেয় নাই, কোম্পানি থেকে কোম্পানির হয়ে যে কাজগুলো করছে, কোম্পানি থেকে কি পার্সেন্টেজ পাইছে, কত হারে পাইছে, তারপর হচ্ছে কি পরিমাণ এখন কোম্পানির কাছে টাকা পাবে, কি ডিউ আছে, কতটুকু ক্লিয়ারেন্স দিছে, কতটুকু হইলে অ্যাভেলেবেল হইলে পরে ফান্ড সে উইথড্র করতে পারবে, এবং কোন কোন মেথডে সে উইথড্র করতে পারবে, সেই মেথড গুলা কি এই যে লগইন, ঠিক আছে। এইখানে আর কিছুই নাই মেনু বারের মধ্যে, এটা কি ছিল আমাদের শুধুমাত্র এলিমেন্ট ছিল। তারপর দেখেন এখানে অ্যাড টু কার্ট, এইটা মনে হয় পেমেন্ট সেকশন মনে হয়। আচ্ছা, এই অ্যাড এলিমেন্টের মধ্যেই সব করা বাটন, দেখেন এই যে এখানে যা যা আছে, অ্যাড টু কার্ট, তারপর হচ্ছে ডিজাইন, তারপর হচ্ছে কি আপনার ফাইলের মধ্যে হচ্ছে আপনি এটা আগেই পাবেন, যখন আপনি অডিও ভিডিও আপলোড করবেন তখন কি ফাইলগুলো থাকবে এখানে। ভাই এটা কি ব্লগস্পটের মতো তারপর হচ্ছে ওয়েবসাইট কোন ইয়া? হ্যাঁ, এটা হচ্ছে ওয়েবসাইট মিট, এটা সাপোর্টফুল ওয়েবসাইট বানানোর জন্য কিংবা অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য। অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন কিসে, ব্লগারে তো মনে করেন অ্যাফিলিয়েট মার্কেটিং করলে সহজে রিচ হয় না,
আপনার ব্লগের যদি মনে করেন কমসে কম 10 থেকে 15টা পেজ যদি গুগল ইন্ডেক্স করা থাকে, তাহলে পরে ওই ব্লগারে আপনি কাজ করতে পারবেন অ্যাফিলিয়েট মার্কেটিং। তাছাড়া ওই ব্লগারে অ্যাফিলিয়েট মার্কেটিং কাজ করে কোনো লাভ নাই। এখন ব্লগার থেকে কিন্তু আপনি বুস্ট, যতক্ষণ পর্যন্ত ডোমেন অ্যাড করতে না পারতেছেন, ডোমেন অ্যাড করা থাকলে ওই ব্লগারে বুস্ট করা যায়। বাট এই যে সাইটের লিঙ্ক আছে, বুস্ট বলতে কিন্তু আমি ফেসবুক বুস্টের কথা বলিনি, বুস্ট বলতে এখানে গুগল অ্যাডওয়ার্ডের অ্যাড ক্যাম্পিং বলতেছি, ঠিক আছে? এখন অ্যাড ক্যাম্পিং করতে গেলে কিন্তু আপনার ব্লগারে অ্যাড ক্যাম্পিং করতে হবে না। অ্যাড ক্যাম্পিং করার আগে আপনার ব্লগারে ডোমেন অ্যাড করতে হবে। ডোমেন অ্যাড করার পর নতুন করে সাইট ম্যাপ অ্যাড করতে হবে, ইন্ডেক্স করতে হবে, তারপর হচ্ছে আপনি অ্যাড ক্যাম্পিং করতে পারবেন। আর এই যে যেটা আছে ওয়েবসাইট টু মি ডট, মানে যেটা আমি ডিজাইন করলাম, এটা কিন্তু ফ্রি। এই দেখেন এটা কি আমি ফ্রি প্ল্যান ইউজ করছি, কোনো সমস্যা নাই। আমি এখানে আসলাম, আমার অ্যাফিলিয়েট মার্কেটিং এর যে প্রোডাক্ট, সেই প্রোডাক্ট আপলোড করে এখানে প্রোডাক্টের ছবি টবি দিলাম, ডেসক্রিপশন দিলাম, লিখে এখানে কি ক্লিক হিয়ার কিংবা কন্টাক্ট মি, এখানে যেখানে সেল হইতেছে, যদি অ্যামাজনের হয়ে থাকে অ্যামাজন, সিপিএ সাইট হয়ে থাকলে সিপিএ, অ্যাফিলিয়েটের যদি কোনো ওয়েবসাইট হয়ে থাকে তাহলে অ্যাফিলিয়েটের ওয়েবসাইটের লিঙ্ক, সরাসরি প্রোডাক্টের লিঙ্ক, যেখানে যে কেনাকাটা করতে পারবে, একটু কার্ট ক্লিক হিয়ার মোর, যেটা মনে হচ্ছে সেটা লিখবেন, ওইটার লিঙ্ক এখানে করে দিবেন। করে দেওয়ার পর নিচে যা আছে সব রিমুভ করে দিব। আমার এগুলা কিছু ফালতু নিচে হাবিজাবি যা আছে এগুলো আমার কিছু লাগবে না, সব রিমুভ করে দেওয়ার পর জাস্ট কি আমার এখানে একটা থাকবে। তারপর হচ্ছে কি সম্পূর্ণ পেজ হয়ে যাওয়ার পরে কি করবো, আমি এখানে পাবলিশ দিব। আচ্ছা, আমার এখানে কি শুধু হোম পেজ, আমার বাড়তি কোনো পেজ লাগবে না, শুধু হোমটা বাদে বাকি সব কি রিমুভ, পাবলিশ। এখন কি আমার কিন্তু এটা সিঙ্গেল পেজ হয়ে গেল। আচ্ছা, এটাকে পাবলিশ হোক, ডান। এখন কি, এখন একটু পেজটা রিলোড দিতে হবে, কারণ এখানে কিছু ফালতু জিনিস অ্যাড হয়ে গেছে। এই দেখেন যেগুলো অ্যাড করছিলাম সেগুলো চলে আসছে। এখন কি এই যে এখন কিন্তু সিঙ্গেল একটা ওয়েবসাইট হয়ে গেল। এখন কি এটাকে আমি অ্যাড ক্যাম্পিং করতে পারবো, এটিকে গুগলে কি করতে পারবো, গুগল অ্যাডওয়ার্ডে এটা কাজ করতে হবে, অ্যাড রান করতে পারবো এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে, শুধুমাত্র এটার লিঙ্ক দিয়ে। এখানে কিছুই না, শুধু আমার একটা প্রোডাক্ট আছে। দেখবেন ম্যাক্সিমাম যেগুলো অ্যাডওয়ার্ড মানে অ্যাড ক্যাম্পিং থাকে, যখন আমরা কোনো কিছু গুগলে লিখে সার্চ করি, এডওয়ার্ড তখন কি কি আমাদের এখানে অ্যাড নামে একটা লেখা থাকে না, শরীফুল ভাই? দেখবেন ওই অ্যাড গুলাতে যদি অ্যাডওয়ার্ড হচ্ছে আপনি অ্যাড রান করার পরে সে সম্পূর্ণ অ্যানালাইটিক্স দেখার জন্য কি পরিমাণ কি হইলো না হইলো, ওইটা হচ্ছে অ্যাডওয়ার্ড। ওইটি দেরি আছে ভাই, আগে ওয়েবসাইট দেখেন। আমি ওয়েবসাইট বানাবো দিচ্ছি 3টা, শনিবার থেকে এই পর্যন্ত একজনও করে নাই। আর মুন্নি আপু করছে, তাও মনে করেন কিছু জায়গায় অসম্পূর্ণ রয়ে গেছে। কি করতে হবে, সমস্যা নাই, গুগল অ্যাডওয়ার্ড পর্যন্ত ঢুকবানি যদি আপনার শেষ পর্যন্ত থাকেন। তাহলে পরে আমি যেমন 28 তারিখে প্রজেক্ট ক্লোজ করে দিচ্ছি, আমি বলছিলাম আপনাদের সম্পূর্ণ ব্যাচ সম্পূর্ণ ক্লোজ করে দিয়ে তারপর আমি যাবো। আপনার যদি মনে করেন পরে যে কাজগুলো দিয়ে ওইগুলো যদি করতে থাকেন, তাহলে পরে ওই পর্যন্ত যাইতে পারবেন, নাহলে পরে পারবেন না, যেটা আমি শুরুতেই বলছিলাম। দেখেন কি যখন আমরা দেখি বিভিন্ন ওয়েবসাইটে মানে ওইখানে যে অ্যাড গুলা থাকে, এখানে ক্লিক করার পর দেখতে পাই কি এই যে এখানে একটা সিঙ্গেল পেজ আছে, সিঙ্গেল পেজে শুধু প্রোডাক্টের ছবি, ক্লিক করলাম একটা পেজে নিয়ে যায়, এইটি হচ্ছে সেটা থাকে। তারা কি করে বিভিন্ন থার্ড পার্টির ওয়েবসাইট বিভিন্ন ল্যান্ডিং পেজের মাধ্যমে কি করে ডিজাইন করার পর হচ্ছে কি এগুলা অ্যাড করে দেয়, গুগল অ্যাড রান করে দেয় অ্যাডওয়ার্ড, যার কারণে কি সেলগুলো ইনক্রিজ হয়। আমরা কি এইটার মাধ্যমে করতে পারবো। আর এটার মাধ্যমে করলে পরে কি হবে, আমাদের এখানে সরাসরি দিলে পরে নিয়ে নেবে। আর যদি ফ্রি ব্লগার দেই অ্যাড রান করার জন্য, তাহলে পরে গুগল নেবে না, গুগলকে ওটা আন্ডার রিভিউতে রাখার পরে রিজেক্ট করে দিবে। কারণ সবই যদি ফ্রি করেন, আপনি যখন অ্যাড রান করবেন তখন তো অবশ্যই টাকা দিয়ে অ্যাড রান করতেছেন, কিন্তু ব্লগার দিয়ে করতেছেন, ব্লগার কিন্তু ফ্রি, তখন কিন্তু গুগল আপনাকে আন্ডার রিভিউ রেখে রিমুভ করে দিবে, বলবে যে আপনার কন্টেন্টে ঝামেলা আছে, আপনার ছবিতে ঝামেলা আছে। আর যদি লাকি পার্সন হয়ে থাকেন তাহলে পরে অ্যাপ্রুভ হয়ে যাবে। বাট 99.9% চান্স থাকে কি ডিনাই করে দেওয়া। শুধুমাত্র এই কারণে কি আমরা এই ওয়েবসাইটগুলো ইউজ করি অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য। বুঝতে পারছেন? কি আবার বাকিরা কথা বলেন না কি? জি ভাই, শরীফুল ভাই তো ঢুকলো এই মাত্র। জি ভাইয়া। জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, আপনাদের হ্যাঁ বাকিদের উদ্দেশ্যে এখন ঈদের পরে কবে ক্লাস করবেন সেটা বলেন। আর তখনও কিন্তু 3টি ওয়েবসাইট বানাই নিয়ে আসতে পারে, কি ওয়েবসাইট কিন্তু একদম ফুলফিল হইতে হবে।
আজকে কিন্তু একদম সব মোটামুটি এলিমেন্টের মধ্যে যা ছিল ওকে ভাই, সবই কিন্তু দেখাই দিছি। আমি কিন্তু যে হোয়াটসঅ্যাপ বাটন, মেসেঞ্জার বাটন, আমি কিন্তু সবই একদম কি বলবো, একদম পুরো একদম অ্যানালাইসিস করে দেবো, জি একদম ভাইয়া, প্রচুর অ্যানালাইসিস করবো এখানে। ভাইয়া হ্যাঁ মানে ভাই, এই ভাই এই ওয়েবসাইটটা যা দেখাইছি মানে সবই কিন্তু রেডি আমার করার লাগবে। পরে, ভাই এই ওয়েবসাইটটা রেডি করার পরে মানে এটাতে অ্যাডওয়ার্ড অ্যাড করা যাবে, এটাই তো ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, আমরা ওই পর্যন্ত মানে যাবো। ওই যে শুরুতে আমরা স্ট্রিপও নিছিলাম, মনে আছে? জি ভাই। ফ্রিতে আপডেট করে নিছিলাম। এবার দেখবো পেপালের বিন দিয়ে ট্রাই করে দেখবো যে গুগল অ্যাপ্রুভ করে কিনা। ভাই অ্যাপ্রুভ তিনটা না করবে না, করি করার কিছু একটা নেই। করি ভালো করে। না, আরে মেয়ে ঈদের পর তো লম্বা ছুটি পাইতেছেন। লম্বা ছুটি থাকলে তাহলে ঈদের করতে পর আবার পারবো। কবে করবেন? ঈদের পর তো যদি শুক্রবার হয়, শনিবারে তো আপনার ক্লাস আসবেন না। অবশ্যই না, বুধবার, দেখা গেল বললেন যে বুধবার, দেখা গেছে একজন আইছে, তাহলে পরে নেক্সট শনিবারে হবে। মানে এই পরে সে এক সপ্তাহ সময় পাবেন ডিজাইন করার জন্য। আর 1 তারিখ। মারুফ ভাই, হ্যাঁ 3টা ওয়েবসাইট বলতে হচ্ছে website.com এ 3টা ওয়েবসাইট বানাবো? হ্যাঁ, এইখানে 3টে ওয়েবসাইট বানাইতে হবে। মানে এখানে কাস্টমাইজ করে নিজের মন মতো, মানে ওদের জন্য কোনো কিছু না থাকে, যেমন ওদের ছবি আছে, তারপর ওদের ইনফরমেশন দেবে, যে কন্টেন্ট দেওয়া আছে এখানে, আপনি আচ্ছা লোরামেতে কন্টেন্ট এনে ঢেলে দেন, কোনো সমস্যা নেই। বাট কি করতে হবে এখানে, ওদের ভাই, কোনো সিটা 3টা ফোটার জন্য না থাকে। ওয়েবসাইট না 3টা পেজ? ভাই 3টা ওয়েবসাইট না 3টা 3টা পেজ? ডোমেন তো ওয়েবসাইট, একটা। 3টা ওয়েবসাইট। হ্যাঁ, আপনি ওই যে 3টা টেম্প ডোমেন। মেল দিয়ে করবেন, এখানে তো, এখানে টেম্প মেল ভাইয়া দিয়ে করবেন, এটা তো ফ্রি। তিনটারই হোম পেজ রাখবো ভাইয়া, তিনটার হোম পেজ খোলা রাখবো সব। আপনার ইচ্ছা ভাই, কি রাখবেন না রাখবেন সেটা আপনাদের ব্যাপার। আমি কেমনে বলবো কি রাখবেন? আচ্ছা, আর সব 22 তারিখ টেম্প ক্লাস ইমেল হবে দেখেন ভাই। এখন। ওয়ার্ডপ্রেসে বানায় দেখালে হবে না? ভাই আপনি তো আচ্ছা, আপনি ওয়ার্ডপ্রেসে বানান, কি আর করার, আপনার আচ্ছা, আছে, এখানে আপনি বানাবো, বানান। ট্রাই করবো, সমস্যা নাই, ঠিক আছে। হ্যাঁ, আপনি ওয়ার্ডপ্রেসে ওই যে ফাইল এখানে এনে আপলোড দিয়ে দিন। আচ্ছা, না দেখাইতেছি, আপনি ট্রাই এখানে করে এনে দেখবো। আপলোড দিয়ে দিন। এইখানে ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস আছে, website.com ওয়েবসাইট। ওয়েবসাইট টুমি হবে। আরে কি হয়, এই দেখেন আপনার এখানে ওয়ার্ডপ্রেস আছে ভাই, কিন্তু এটা সম্ভবত প্রিমিয়াম ভার্সন। আপনার এখানে অ্যাড করতে গেলে সম্ভবত ডলার খরচ করা লাগতে পারে। শরীফুল আমার ভাই, তো ডোমেন হোস্টিং নিয়ে আসছে, মানে। আচ্ছা যান বানান, আপনি WordPress-এ। সরাসরি ডোমেন হোস্টিং দিয়ে একদম A to Z বানাই নিয়ে আসেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা স্যার, আপনি আপনার লিংকটা দেন চ্যাট বক্সে, দেখি আপনি কি ডিজাইন করছেন। এই যে গুগল মিটের চ্যাট বক্সে। হ্যাঁ, এখানে সরাসরি উপরে হাইপার লিংকটা দিয়ে দেন, যেটা ডিজাইন করছেন। পাবলিশ করার পর যে লিংকটা থাকে সেই লিংক। যদি ওই শনিবার হয় তাহলে পরে কত তারিখ, 5 তারিখ পড়তেছে। ও না, কেমনি শনি 22 তারিখ, তাহলে পরে 22 তারিখ আপনাদের সাথে আবার লাস্ট, মানে আগামী যোগাযোগ হবে, তাই তো? 22 তারিখের ভিতরে সবাই জি ডিজাইন ভাই। করে নিয়ে আসবে। দেখেন আবার বললেন না ভাই, ভুলে গেছিলাম, ওই যে ছুটি কাটা পড়ে যায়। ভাইয়া এর আগে যদি হয় তাহলে ওই মেসেঞ্জারে কি লিঙ্কটা শেয়ার করবো ভাইয়া? হ্যাঁ করেন, আপনি গ্রুপের মধ্যে শেয়ার করে দিন, সমস্যা নাই। আপনাদের তো গ্রুপ আছেই শেয়ার করার জন্য। আচ্ছা ভাইয়া, একটা কথা বলি ভাইয়া, যে ওই এই যে ওয়েবসাইটটা, মানে এটাতে কোনো মানে অ্যাডভার্টাইজ দেওয়া যায়? মানে আপনার তো মিয়া মতলব খারাপ দেখতেছি। আপনি কি অ্যাডসেন্স এই যা দিয়ে আপলোড করাবেন নাকি সাব্বির ভাই?
না ভাই, মানে এটা না, মানে ওই যে ব্যানার যে এড করে না, ওই যে 728/90 যে একটা ব্যানার এড করে, মানে আমরা কিরকম কোন ব্যানার ঢুকাতে পারবো, মানে লিংক সহ। মনে তো হয় না, এখানে তো করা যাবে না, এটা প্রিমিয়াম তো না, এটা ফ্রি, আমরা তো ফ্রি ইউজ করতেছি, ওটা করতে পারবেন না এখানে। ফুটার সেকশনটা একটু চেঞ্জ করতে হবে এখানে। ফুটার আমি যে মাত্র দেখাইছিলাম তখন দেখছিলেন, ফুটারটা চেঞ্জ করতে হবে এখানে। এই সম্পূর্ণ ওয়েবসাইট থাকবে না এখানে, যে ডেভেলপ করছে শুধু তার নাম থাকবে এখানে। আমি আরেকবার দেখাইতেছি, সমস্যা নাই। এখানে শুধু যে ডেভেলপ করছে কিংবা যে কোম্পানি ডেভেলপ করছে এখানে তার নাম থাকবে। আচ্ছা, সমস্যা নাই। গ্যালারি পেজ আছে, এইখানে যে ছবিটা, আচ্ছা এটা হাইপার লিঙ্ক করা, এইখানে কিন্তু লোগোটা ঠিক হয় না, লোগো পিএনজি ফাইল হবে, এটা জেপিজি না, ঠিক আছে? এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে হবে। যে কোনো কোম্পানির পিছনে ব্যাকগ্রাউন্ড যদি কোনো কালার থাকে সেক্ষেত্রে কি এটা পিএনজি ফরম্যাটে দিতে হবে, যেন ম্যাচ করে যায় সঙ্গে সঙ্গে এটার সাথে। এখানে কিন্তু সম্পূর্ণ পিঙ্ক কালারের মাঝখানে লোগো আছে সাদা কালার, মানে কালো আর হচ্ছে কি কালার এটা, গোল্ডেন কালার, হলুদ। হ্যাঁ, না হলুদও না, এটা গোল্ডেন কালার, গোল্ড কালার পড়ছে, হলুদ আরো কালার মানে আরো লাইট হবে। আচ্ছা, এইগুলো হচ্ছে গ্যালারি সার্ভিস। সার্ভিস পেজে চলে আসছে। আচ্ছা যাই হোক, মোটামুটি অনেক ভালোই হয়েছে, আরো একটু ঠিক করতে হবে, আরো ডিটেলস আরো ভালো করে এখানে বানাতে হবে। এই যে এখানে আওয়ার সার্ভিস, এখানে কিন্তু কিছু নাই, এই ব্লকটা এখান থেকে রিমুভ করে দিতে হবে। আওয়ার সার্ভিস লেখা আছে। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আছে আছে। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, অনেক ভালোই হয়েছে। এই যে এখানে অ্যালাইনমেন্ট ঠিক নাই, এখানে জাস্টিফাই করে দিতে হবে। টেক্সট এখানে ঠিক নাই, এখানে ফুল স্টপে শেষ হয়েছে, এখানে আবার ওয়াই বেরিয়ে গেছে, এখানে কে ই বেরোয় গেছে, আবার এখানে এই ভিতরে চলে গেছে। এটা কি অ্যালাইনমেন্ট ঠিক করতে হবে। প্রতিটা ওয়েবসাইটের কন্টেন্ট একদম এ টু জেড সম্পূর্ণ ঠিক থাকতে হবে, পুরো জাস্টিফাই ফরম্যাটে থাকবে, কোনো অ্যালাইনমেন্ট চেঞ্জ করা যাবে না। এই যে যেমন এটার অ্যালাইনমেন্ট ঠিক আছে, সার্ভিস এগুলোর অ্যালাইনমেন্ট ঠিক না থাকলে কোনো সমস্যা নাই, বাট ওয়েবসাইটে যে কন্টেন্ট গুলো থাকে সেই কন্টেন্ট অবশ্যই অ্যালাইনমেন্ট থাকতে হবে। মিকাইল ভাই, কি ব্যাপার আজকে সবাই লেট লেট করে জয়েন করতেছে শেষের দিকে, কারণ কি? যাই হোক, মোটামুটি অনেক ভালোই হয়েছে, আরো ভালো করতে হবে। আর আজকে যেটা দেখালাম, তারপর সেখানে কি হোয়াটসঅ্যাপ অ্যাড করতে হবে, মেসেঞ্জার অ্যাড করতে হবে, মানে ডাইরেক্ট কমিউনিকেশন করার জন্য। তারপর সারু যেগুলো দেখাইছি এগুলা কি করতে হবে, একদম সুন্দর করে মানে ডিজাইন করে নিতে হবে, একদম ফুলফিল একটা ওয়েবসাইট যেন দেখে মনে হয় একদম ফুলফিল একটা প্রফেশনাল ওয়েবসাইট, এরকম ভাবে ডিজাইন করতে হবে। ভাই একদম জিরো থেকে বানাবো নাকি হচ্ছে টেমপ্লেট নিয়ে আসে ওটা এডিট করব? ভাই আপনি যে পারেন, আপনি যে খুশি টেমপ্লেট দিয়ে বানান, একদম স্কেচ থেকে শুরু করেন, স্কেচ মোড থেকে শুরু করেন, টাইনে টাইনে ব্লক এনে বসান, আপনি নিজের মন মতো ডিজাইন করেন। ভাই আপনি তো পারবেন, আপনার ডোমেন হোস্টিং আছে, আপনি পারবেন, বাট এরা যারা আছে তারা তো পারবে না, যারা জানে আমি না, এই তাদের তো ব্লক ওয়েবসাইট নিয়ে ডট নিয়ে করতে কমেই হবে। বানাচ্ছি। হ্যাঁ, আচ্ছা বানান, সমস্যা নাই, ওয়েবসাইট ডট তারা তো মনে করেন সরাসরি বানাচ্ছি। টেমপ্লেট নিয়ে ওইখানে যে ব্লক গুলো থাকে ব্লক নিয়ে নিয়ে বানাইতে হবে তাদের। আর নাহলে ব্লকই থাকবে, ব্লক গুলো এডিট করে নিতে হবে, স্কেচ থেকে তারা বানাইতে পারবে না, কারণ তাদের ওই অভিজ্ঞতা নাই। আর বুঝতে একটু পারছি। পরে ঢুকবো স্কেচে, কারণ কেবল ব্লগারে গেছিলাম, ব্লগার অ্যাডমিন প্যানেল এক পাশে, ভিউ এক পাশে ছিল, ব্লগার শেষ করার পর এখন ডাইরেক্ট ব্লক মোডে নিয়ে চলে আসছি, ব্লকে সরাসরি সিএমএস এর মধ্যে টানে টানে কাজ করবে, আস্তে আস্তে ভিতরের দিকে যাব।
তারপর হচ্ছে মিকাইল ভাই, আনমিউট করেন, আপনার সাথে একটু কথা বলি। কি অবস্থা, কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। তারপর কি অবস্থা আপনার, কি ফাইবারের কি কন্ডিশন? জি ভাইয়া, সব তো ঠিক হয়ে গেছে ভাই, আগের মতোই ইনশাল্লাহ। ইনশাল্লাহ। এখন প্রতিদিন অর্ডার আসে? হ্যাঁ, অলরেডি মোটামুটি ভালোই, এখনো 4 না 5টা আছে অ্যাক্টিভ। ওরে বাবা, এখন কত সেঞ্চুরি, ইয়া কি বলে, কত কত ডলার রেঞ্জে আছেন? মানে এভারেজ সেলিং কত আছে এখন আপনার? এবারে 30 আছে ভাইয়া। এভারেজ সেলিং 30? হুম। তাই তো মনে হয় $700 আপ হয়ে গেছে। না, তার বেশি। 1000 হয়েছে না, 1000 আপ হয়ে আরো বেড়ে গেছে? 1000 হয়ে গেছে ওই। 1000 হয়ে গেছে। আর এই 1000 বানান, তাহলে পরে আর একটু লেভেল আপ হবে, লেভেল হ্যাঁ, 2 তে যাবেন। কালকে হচ্ছে আপনার একটা বাইরের কাজ করলাম, $10 কাজ, উনি $15 আমার টিপস দিছে $10 কাজে। বাহ, আলহামদুলিল্লাহ, শুনে ভালো লাগছে। এরকম সহৃদয়বান ভাইয়া, ব্যক্তিরা থাকলে পরে ফাইবারে। কি নিয়ে কাজ করতেছেন আপনি? ডিজিটাল মার্কেটিং ভাইয়া। ও, এই যে আমি আমি যে মারুফ ভাইয়াদের কাছ থেকে শিখছি আর কি, মারুফ ভাইয়াদের কোর্সে সাজিদ ছিলাম। সাজিদ ভাই, সাজিদ ভাই কাছে সাজিদ ছিল। সাজিদ সাজিদ। ভাই তো ক্লাস নিত না, মারুফ ভাই ক্লাসে আসতাম সবসময়। ওরে ভাই, যখন আপনারা আসতেন তখন আমরা খুব দোটানার মধ্যে ফোনে ক্লাস নিতাম, ল্যাপটপে ক্লাস নিতাম, মানে একসঙ্গে 2-3টে ক্লাসে থাকতাম ক্লাস করানোর জন্য। খুব প্যারার মধ্যে ছিলাম ওই সময়, যে টাইমে আপনারা কোর্স করতেন। শুরু মানে মাঝামাঝি সময়, বছরের 2020-এর হ্যাঁ, মাঝামাঝি টাইমে, আরে অবস্থা। আমরা এক একজন টেনে 3-4টে করে ক্লাসের ভিতর বসে আছি। এইখানে আধা ঘন্টা লেকচার দিই, এখানে আধা ঘন্টা লেকচার দিই, এখানে কাজ দিই, এখানে কাজ দিই। একই সঙ্গে 3-4টে ক্লাস চলতেছে পাশায়, এই ব্রাউজারে, ক্রোম ব্রাউজারে, ক্রোমের ডুপ্লিকেটে, ব্রেভে, মাইক্রোসফট এজে, ফায়ারফক্সে। পাগল হয়ে গেছিলাম তখন ক্লাস নিতে নিতে। হ্যাঁ ওই ফেসবুক হচ্ছে আপনার অ্যাডের কাজ কি দেখানো হয়ে গেছে নাকি দেখাবেন না এই ফেসবুক ব্যাচে? অ্যাড ম্যানেজার ভাই, আমার ফেসবুকে অ্যাড ম্যানেজারে কাজ করতেছেন। অ্যাড ম্যানেজারে ক্লিক করলে আমার ইরোর দেখায়। আহ, ওইটা ঠিক হলে পরে আমি দেখাবেন। এখন ফেসবুক মানে বুস্টের, মানে ওই যে অডিয়েন্স কিভাবে টার্গেট করতে হয় বুস্ট করার আগে। হ্যাঁ, ওইগুলো তো পারি ভাইয়া, কিন্তু আমার একটা সমস্যা হয়েছে কি, মনে করেন আমি মানে একটু কনফিউজ, একটা প্রশ্ন আর কি, সেটা হলো যে মনে করেন একটা বায়ার আমারে, তার মনে করেন যে কোনো অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট নাই, আর মনে করেন তার একটা ফেসবুক পেজ আছে, তার ফেসবুক পেজের মনে করেন যে সে বিজ্ঞাপন চালাবে, তার লাইক দরকার। এখন সে আমারে, ভাই, আমি আপনি এটা খালি কি লাগবে, শুধু লাইক লাগবে? শুধু লাইক লাগবে। লাইক ফর লাইক দিয়ে দেন। লাইক ফর লাইক দিয়ে দিছি, কিন্তু গুতি উনার হবে না, ওনার টার্গেটেড ইয়ে লাগবে, হচ্ছে অডিয়েন্স টার্গেটেড লাইক লাগবে, লাগবে। টার্গেটেড কাস্টমার লাগবে, তাই তো বুস্ট হ্যাঁ, করতে হবে। এখন আমি উনারা বললাম কি, তাহলে তুমি এক কাজ করো, তুমি হলো বুস্ট করাও, মানে প্রতিদিন হচ্ছে তুমি $10 করে স্পেন্ড করো, তাহলে বেটার একটা রেজাল্ট আসবে। তা এখন উনি বলতেছে, তাহলে সেক্ষেত্রে তোমার কি, তোমার পেজের হচ্ছে অ্যাড মডিটর অথবা এডিটর দিলে কি তুমি পারবা? তা আমি বললাম যে তোমার পরে জানাচ্ছি। তাই হ্যাঁ এখন পারবেন আপনি, নিয়ে নেন। আপনি পেজ নিয়ে নেন, পেজ নেওয়ার পর অ্যাড ম্যানেজার ক্রিয়েট করেন, ক্রিয়েট করার পর হচ্ছে একদম শেষ সময় যা ওইখানে আটকে রাখবেন, তখন হচ্ছে ক্লায়েন্টের কার্ড নাম্বারটা নিয়ে নেবেন। কার্ড এক্সপায়ার আছে, সিবিসি কোড, কোড নিয়ে তারপর হচ্ছে মনে করেন ট্রানজাকশন শুরু করে দিবেন। না, আমার প্রশ্নটা হচ্ছে কি ভাইয়া, মনে করেন যে ওই ওই বায়ার হচ্ছে ধরেন আমারে ওর পেজের একটা মনে করেন যে মডিরেটর অথবা এডিটর বানাই দিল। এডিটর মডারেটর না ভাই, এডিটর লাগবে। মডারেটরের ও ক্ষমতা না, এডিটরের ক্ষমতা আছে। আচ্ছা, মনে করেন যে ও আমার এডিটর করে দিল, এডিটর করে দেওয়ার পরে আমার যে হলো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আছে, আমি ওইখানে যদি আমার অ্যাকাউন্ট থেকে যদি ওরে অ্যাড রান করে দিই ওর পেজে, তাহলে তো হচ্ছে নাকি? হ্যাঁ তাহলে হবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, না তার এইটা জন্য আমি আর আপনার কনফিউজ। এক্সট্রা করে কোনো বিজনেস, মানে অ্যাড ম্যানেজার বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগতেছে না। আপনার অ্যাকাউন্ট দিয়ে আপনি ওইখানে ইন্টিগ্রেট করে পাঠিয়ে দিতে পারবেন অ্যাড, সমস্যা নেই। আচ্ছা, এরকম মাঝে একটা করছিলাম, ওই আপনার হচ্ছে আমেরিকার এক বাইরের, উনি আমার আর কি আয়ার করে ফুল একটা লাইভে নিয়ে চলে গেছিল, বললো যে তুমি আমার অ্যাড রান করে দাও, সরাসরি লাইভই ওর কম্পিউটার স্ক্রিন শেয়ার করলো, তারপরে অ্যাড চালু করে দিলাম। তারপরে সে তো মহা খুশি, সেও টিপস দিছিল অবশ্যই, এই 3-4 দিন হয়েছে। হ্যাঁ ভাই, আমি একবার বিপদে পড়ছিলাম এরকম। আমার এই স্কাইপে ক্লায়েন্ট নক দিয়েছিল পাকিস্তানি, ও থাকে হচ্ছে কাতারে। ওই যে দাঁড়ান আমি দেখাইতেছি, ওইটা আমি কাজ করছিলাম। ওটার নাম যেন কি, আমি এখানে অ্যাড করে রাখছি। আমি ব্যাকলিং দিয়ে দিচ্ছি, আমি বলছি তোমার একটা ফ্রিতে ব্যাকলিং দিয়ে দেবো, সমস্যা নেই।
এই যেটা সে আমার এই কোন জাত জানি আমার স্কাপ আইডি পাইছে। স্কাপ আইডি পাওয়ার পরে মনে করেন সে আমার স্কাপে ভিডিও কল দিছে। ভিডিও কল দিয়ে তারপর সে স্ক্রিন শেয়ার করছি, স্ক্রিন শেয়ার করে দিয়েছে তার কাজ করছিলাম। একটা ক্যাম্পিং করছি, তারপর সে তার ওয়েবসাইটে ওই যে গুগল অ্যানালাইটিক্স এই সব অ্যাড ম্যাড করে সব বসে বসে দেখতেছিল, মজা নিতেছিল আমার সাথে। পরে সে তার আপওয়ার্ক প্রোফাইল দেখাইলো। আমি তো পুরো আপওয়ার্ক প্রোফাইল দেখে পুরো অবাক হয়ে গেছি। তার 1 মাসে প্রায় $12,000 মতো ইয়া করছে, কাজ করছে আপওয়ার্কে। ওরে বাবা, সে আমার সাথে ফাইবার এসে মজা নিল স্কাইপে ভিডিও কল দিয়ে। আমি বললাম যে স্যার আপনি তো পারেন, তো হুদাই আমার প্যারা দিলেন কে জন্য? কয় না, আমি জাস্ট দেখতেছি মার্কেটে লোকাল সেলার দিয়ে কাজ করে দেখতেছি কেমন হয়। মজা নেওয়ার কোনো মানে ছিল? আচ্ছা, কি করবো, থাকে এরকম কিছু মাঝে মাঝে। তারপর মনে করেন তার সাথে ওই যে আমি ওই স্কাইপে টাকা পয়সা লেনদেন করি, ফাইবার লেনদেন করি না। সে আমার স্কাইপে নক দেয়, ওই স্কাইপে সবকিছু। আচ্ছা কারণ ফাইবারে 40-20% টাকা পয়সা একটা মামলা ব্যাপার স্যাপার আছে এই জন্য। আচ্ছা স্যার, আপনি এখন স্ক্রিন শেয়ার করেন, আমরা আজকে আপনার ফাইবার অ্যাকাউন্ট খুলে দেবো, আপনি স্ক্রিন শেয়ার করেন। ভাই আপওয়ার্ক অ্যাকাউন্ট কি খোলা হয়ে গেছে সবার? আরে ভাই আপওয়ার্ক অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতেছেন এখন, ডাটা এন্ট্রির অ্যাকাউন্ট দিলে পরে অ্যাপ্রুভ করে না। না, মানে আমার এই তো যে অ্যাকাউন্ট লিপির জন্য আছে যে অ্যাপ্রুভেড, পরিমাণ কিন্তু সেলার আমার দেখছে অ্যাকাউন্টটা সাজানো হয়নি। আমার অ্যাকাউন্টটা সাজাচ্ছি। হ্যাঁ স্যার, এই বাড়তি ট্যাবগুলো ক্লোজ করে দেন। আর একটা ফ্রেশ জিমেল, যেই জিমেল অ্যাকাউন্টে স্যার কোনো ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয় না, এরকম একটা জিমেল অ্যাকাউন্ট লাগবে। হ্যাঁ স্যার, আপনারটা দিয়ে দিলে সমস্যা নাই স্যার, দেন। আপনি স্যার ফার্স্টে ফাইবার লিখে সার্চ করেন। স্যার জিমেল না, শুধু ফাইবার লিখে সার্চ করেন। জি স্যার, ইন্টার। স্যার ইন্টার প্রেস করেন, হ্যাঁ। এখন স্যার ডান দিকে দেখেন জয়েন লেখা আছে। আচ্ছা স্যার, একটু ওয়েট করেন। এইখানে হচ্ছে দেখেন ইন্টার ইমেল অ্যাড্রেস, আমরা এখানে কি ম্যানুয়ালি অ্যাকাউন্ট খুলবো। এখন স্যার আর একটা নিউ ট্যাব আছে, এখানে আপনার ইমেল অ্যাড্রেস টাইপ করেন, সমস্যা নাই। আপনার তো স্যার মুখস্থ আছে, আপনার ইমেল অ্যাড্রেস টাইপ করেন এখানে। ভাইয়া তাইলে হচ্ছে ফেসবুক পেজের অ্যাড রানের গিগ তাহলে কি বানাই ফেলবো? দেন বানাই ফেলান, সমস্যা নাই স্যার। এখন হচ্ছে ওই যে আপুর ইউজার নেম লাগবে, আপুর একটা ইউনিক, এইখানে আপুর নাম লিখতে বলেন এখানে। আপনি ভাই গিগ বানান, গিগ বানায় সেটা দিয়ে দেন পাবলিশ করে, তারপর হচ্ছে ওই গিগ অর্ডার নেন। আচ্ছা ভাইয়া। ভাই গিগ পাবলিশ করার মানে ওই গিগ পাবলিশ করে ওই দিনে অর্ডার নিলে সমস্যা হবে? না, কোনো সমস্যা নাই। আচ্ছা, ওই পিটা ক্যাপিটাল লেটার হবে না, পি স্মল লেটার হবে। আচ্ছা সমস্যা নেই, নিচে পুষ্পিতা 06। আচ্ছা 1 মিনিট স্যার, এখানে 06 দেওয়া যাবে না ইউজার নেমে, তার কারণ পুষ্পিতা নামে অন্য কেউ থাকতে পারে। ফাইবার অ্যাকাউন্ট খোলার সময় কেউ কোনো 01 এইগুলো ইউজ করা যায় না। তার কারণ হচ্ছে যদি এই নামে আরো অনেকগুলো অ্যাকাউন্ট থাকে, তাহলে ফাইবার রিড করতে পারে যে একই ব্যক্তির অ্যাকাউন্ট বিভিন্ন রকমের ছবি দিছে, এইভাবে কি অ্যাকাউন্টগুলো সিরিয়াল করা 01, 02, 03, 04 এইভাবে। এইখানে কি স্যার আর কোনো আর নামের সাথে আর কোনো কিছু আছে কিনা? টাইটেল থাকলে পরে ওইগুলো অ্যাড করতে বলেন। হ্যাঁ বাস, আর লাগবে না, পুষ্পিতা আচার্য পর্যন্তই থাক। হ্যাঁ, এই যে এটা ইউনিক হয়ে গেছে, এই নামে কিছু নাই, তার মানে এটা হচ্ছে কিওয়ার্ড। এখন স্যার একটা পাসওয়ার্ড অ্যাড করতে হবে। স্যার মানে স্যার কি এখানে সম্পূর্ণটা আছে না, মানে বানান কি কোনো ভুল আছে নাকি? স্যার ওইটা অ্যাড করেন, সংশোধন করেন। না, আচ্ছা লিমিট শেষ হয়ে গেছে।
জি স্যার, কমাই দিলে পরে নিবে। হ্যাঁ, একটা স্ট্রং পাসওয়ার্ড, একটা ক্যাপিটাল লেটার, একটা স্মল লেটার, তারপর হচ্ছে নাম্বার আর হচ্ছে স্পেশাল ক্যারেক্টার। লিস্ট পাসওয়ার্ড 8টা ক্যারেক্টার হইতে হবে, 8টার উপর হইতে হবে, সর্বনিম্ন কন্ডিশনে 8টা। হ্যাঁ, পাসওয়ার্ড কিন্তু খাতায় লিখে রাখতে হবে। খুবই সিকিউর অ্যাকাউন্ট এগুলা, পাসওয়ার্ড হারাই গেলে ফরগেট দিয়ে আনলে ঝামেলা হয় অনেক সময়। আগে স্যার একটা প্যাডে লিখতে বলেন, প্যাডে কিংবা খাতায় লিখে রাখতে বলেন, তারপর সে দেওয়ার জন্য। কি লিভ নিতে পারেন, আর কোনো কাজ নেই, আজকে সোনার অ্যাকাউন্টটা কমপ্লিট হইলেই এই পর্যন্ত। আর সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাই দিলাম, ঈদ মোবারক। ভাই দাওয়াত নেন। গ্রুপে জানাবেন। হ্যাঁ শরীফুল ভাই। ভাই দাওয়াত নেন। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ স্যার, আচ্ছা ভাই চলে আসেন সবাই ফরিদপুরে, সমস্যা নাই। ইনশাল্লাহ ভাইয়া চলে আসবো ইনশাল্লাহ। জি ভাই স্যার আমার বলেন। নাম ভুল বলেন কেন? ও সরি, সাইফুল ভাই। তাও ভুল। তো পাসওয়ার্ডটা দিতে পারে নাই, তাহলে পরে আবার খুলবে? হ্যাঁ স্যার, পরে খুলুক, সমস্যা নাই স্যার। কারেন্ট চলে গেছে তার মানে স্যার প্রসেসই কমপ্লিট হয় নাই। স্যার সমস্যা নাই, কারেন্ট আসলে স্যার নক দিন, আমি আসি অনলাইনে। আর আর বুঝবে না কবে আবার? আবার স্যার সমস্যা নাই, কালকে বুঝবানি, রোজা তো মনে হয় 30টাই হবে, সমস্যা নাই। ও আচ্ছা, তাহলে কালকে বলবেন। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে স্যার কালকে অ্যাকাউন্ট খুলবানি। আচ্ছা ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। কি প্যারার মধ্যে ছিলাম রে ভাই এতক্ষণ, আরে রে এক্সট্রা প্যারা একখান। অনেক কে ইনি হচ্ছে আমার হাই স্কুলের স্যার। কাজ ফারুক ভাইয়া, শিখছেন না শিখতেছেন? ফারুক ভাইয়া, ভাই উনি শিখতেছে, উনি আর ওনার মেয়ে শিখতেছে। হ্যাঁ ভাই। বলতেছি ভাইয়া ওই যে বায়াত যে বোনাস দিছে, এই বোনাস হচ্ছে তো হইলো আপনার পেন্ডিং যে ক্লিয়ারেন্স যে ডলার, ওখানে তো অ্যাড নেই। ওটা কি মানে ওটা কি হয়ে যাওয়ার মানে ক্লিয়ারেন্স হয়ে যাওয়ার পরে যে কি অ্যাড হয়? কি বলেন বুঝলাম না, ভালো করে বলেন। মানে ফাইভ, মানে আপনার যে টিপস দিছে। হ্যাঁ, হ্যাঁ আমি বলছি টিপস কি, দিয়ে, মনে হ্যাঁ করেন সাপোজ একটা বাইরের কাজ করলাম, করার পরে বায়ার যখন ওই কাজটা অ্যাকসেপ্ট করে, মানে অ্যাকসেপ্ট করার পরে হচ্ছে ডলারটা যে পেন্ডিং ক্লিয়ারেন্সে চলে যায় 15 দিনের জন্য। হুম। এখন এই এই যে টিপস দিছে উনি, এই টিপস কি ওই পেন্ডিং ক্লিয়ারেন্স হচ্ছে কি একসাথে যোগ হয়ে আসে, নাকি এমনি ওই ক্লিয়ারেন্স যে হয়ে যাওয়ার পরে যে যখন ব্যালেন্সে অ্যাভেলেবেল হয় না তখনই না, চলে আপনার যখন টিপস দিবেন ওই টিপসও মনে করেন আপনার ক্লিয়ারেন্সের মধ্যে পড়ে যাবে, ক্লিয়ারেন্স নেওয়া পর্যন্ত আপনি পাবেন না ওইটা। ক্লিয়ারেন্সে তো তাহলে সমস্যা নাই, তাহলে মনে হয় একবারে অটোমেটিক হয়ে যাবে। আমি এখন পর্যন্ত ওইভাবে করার কাছ থেকে কোনো টিপস পাইনি, আমি ডাইরেক্ট অর্ডার নিয়েছি, খালি ডাইরেক্ট অর্ডারই পাইছি। আমি একজনকে টিপস দিয়েছিলাম, আমি এই ফাইবারে একজনটাতে কাজও করাইছিলাম, হুম $5 কাজ করে $5 টিপস দিছি। $5 আপনার তো মনে হয় আমি স্ক্রিনশট দেখাইছিলাম, ওই যে বলছিলাম কি কারণে মনে করেন অ্যাকাউন্ট গায়েব হয়ে গেছিল। আপনার অ্যাকাউন্টের মানে আপনার ফাইবারে গিগ নাই, আমারও ফাইবারে গিগ নাই, আমারটাও এখন ঠিক হয়ে গেছে। আপনি দেখাছিলেন তাহলে? আমারটাও ঠিক হয়ে গেছে, এইটাও সান্ডার রিভিউতে চলে গেছিল। কতদিন পরে ঠিক হলো ভাইয়া আপনারটা? আমারটা প্রায় 2 মাসের মতো সময় লাগছে। ওরে বাবা। আন্ডার রিভিউতে চলে গেছিল, যার কারণে কোনো গিগ ছিল না, সব গিগ হারাই গেছিল। এখন তো আবার ঠিক হয়ে হঠাৎ গেছে। করে দেখি, হ্যাঁ হঠাৎ করে দেখি একদিন ইমপ্রেশন বাইরে 500 হয়ে গেছে। আমি কই কি ব্যাপার, তখন দেখি যে তারপরে 2 দিন পর দেখি ক্লিকও করতেছে, তখন বুঝলাম যে না অ্যাকাউন্ট আবার ঠিক হয়ে গেছে। তারপরে আবার এই যে অর্ডার আসা শুরু হয়েছে, এখন 2টা অর্ডার আছে। যাক, আর ঈদের সময় এখন মনে হয় একটুখানি কাজ কম, কালকে থেকে দেখলাম আবার একটু কাজ কম।
হ্যাঁ, এই কাজকর্ম কমই থাকে। ঈদ পার না হলে আবার উঠবে না। আর সার্ভিস তো ভাইয়া অ্যাভেলেবেল বাড়িতেছে প্রতিদিন। বাবা আরে ভাই, এই যে মিডিয়া যা সর্বনাশ করছে, মিডিয়ায় যে পরিমাণ নিউজ দেখাইলো, এই ঘরে বসে ফ্রিল্যান্সিং করেন সব আইটি কোম্পানি অনলাইনে কোর্স করায় করায় বাস ফ্রিতে দিতেছে। এলইডিপির কথাই কই, এলইডিপির টার্গেট ছিল 40,000, কিন্তু করোনার জন্য যে পরিমাণ রেজিস্ট্রেশন করছে, যে পরিমাণ ফ্রিল্যান্সার বানায় ঢুকাইছে, কাজ করুক আর না করুক, বাঙালির অনেক অ্যাকাউন্ট আছে। আর এমন লোকের গিগ র্যাঙ্ক করে যারা কাজ করে না মার্কেট প্লেসে। আপনার কিছুদিন আগে ফেসবুক প্রমোশনের গিগ দেখলাম 29,000, এখন দেখি আপনার হলো প্রায় 36 ধরবো। তাহলে পুরো তাহলে বুঝলেন বুঝেন কি অবস্থা মার্কেট প্লেস গুলাতে। আরে নতুনরা বিশেষ করে আসে ভাইয়া, খুব ক্ষতি করতেছে ভাইয়া। এরা যে অল্প মানে আসলে $20 কাজ জমা করে এসে $10 করে দিচ্ছে, এই জায়গায় আসে যে কি সমস্যা খুলি হবে না। ঝামেলায় ঝামেলায়। সেদিন আমার একটা বাইরের যে কাজ দিচ্ছে, কাজ হিসেবে আমি ওরে বললাম যে $100 লাগবে। এবার ও বলার সাথে সাথে বলতেছে ঠিক আছে, তাহলে আমি একটু আদার্স ফ্রিল্যান্সারদের সাথে কথা বলে দেখি। আমি বললাম হ্যাঁ বলো। কারণ আমার একটা বিশ্বাস ছিল যে যে রিকোয়ারমেন্ট এই অনুযায়ী কোন কেউ কাজ করবে না। এবার ও প্রায় 10 জন না 15 জন নক করেছে, এর ভিতর থেকে 3 জন ওরা রেসপন্স করেছে যে $70 করে দেবে কাজ। বুঝলেন? তাহলে কেমনটা লাগে কোন ওই সময়? আর আবার আমার কাছে এসে বলতেছে, তুই স্ক্রিনশট দেখাচ্ছে, এই দেখো তুমি যে কাজটা করার কথা বলিছো, এই কাজ তো আদার ফ্রিল্যান্সাররা তো $70 করে দিতে চাই। তা আমি কি তাহলে কাজ কি ওই ওদের দেবো না তুমি করবা? ঠিক আছে, আমার উল্টো ব্ল্যাকমেল করতেছে, তুমি করবা না ওদের দেবো। আর আমি তখন আর কি বলবো, আমি বললাম না ঠিক আছে দাও, $70 করে দিবা না। এই হলো সমস্যা। খালি সমস্যা নাকি, কত মানে কি করবো, ক্লায়েন্ট আসে যা বর্তমানে শুরু করছে, হাজার হাজার কাজ নিয়ে আসে, আইসে সেরে মনে করেন বলে যে $5 $10 করার জন্য। আরে ভাই মানে দেখেন, আমি স্ক্রিন শেয়ার দিয়ে দেখেছি, একজন আইসে কোন তুইটা আইসে কোন খেতেতে আইসে সেরে এই কাজ দিছে প্রায় 700K ক্যাম্পিং করার জন্য, প্রায় 7 লাখ মিল। ও বাবা, দেন ওর বাজেট কত, আমি তো মনে করেন ডিসকাউন্ট দিছি, ওর ডিসকাউন্টে দেখেন এই যে দিস হচ্ছে 700K ওর ক্যাম্পিং করা লাগবে। আমি ওরা কইছি যে ডলার ডিসকাউন্ট দিয়ে কইছি যে $600 নিব। ওর বাজেট শুনেন, ওর বাজেট হচ্ছে, আমি তারপর আবার মনে করেন বেশি চাইতেছি, বেশি চাওয়ার পরে মনে করেন $500 কইছি, করার পর ওর বাজেট হচ্ছে মনে করেন $10। আমি শুই না পুরা শেষ। ভাইয়া পরে মনে করেন আমি কইছি আমি 5,000 ক্যাম্পিং করে দিব মাত্র $5, রাজি থাকলে একটা বললাম পরে 200। হ্যাঁ সৌরভ, ও তো আমারেও নক করছিল। কি করছে, ক্যাম্পিং আমি করছে? তো আমি তো আরে $1,600 অফার লেটার পাঠাইছিলাম, বাহ, কিন্তু ওর বাজেট ছিল 10, তারপর চলে গেছে, আমি আর কিছু বলিনি। তাহলে পুরো বুঝলেন, মাত্র 2,000 ক্যাম্পিং। ক্লায়েন্টরা ঈদ মোবারক জানাচ্ছে ভাইয়া। আমি ওর $100 ডিসকাউন্ট দিছি, 600 $500 দিছি, মানে শুরুতেই ডিসকাউন্ট দিছি, $700 $600 দিছি। পছন্দ হয় না, ও কয় আমার চিন্তা, আমি যা চিন্তা ভাবনা করছি তার থেকে বেশি। পরে আরো $100 কমাই কইছি 500, তারপরে কয় মনে করেন বাজেট $10। আমি কই ভাই হইছে থাক, আমি আপনার কাজ করতে পারবো না। তবে কি ভাই, আমি একটা জিনিস মানে এই 1 বছর একটা ভালো একটা এক্সপিরিয়েন্স হলো, সেটা হচ্ছে যে বায়ারদের কোনো সময় মানে লো বাজেটের কথা বলাই যাবে না, বললেই প্রবলেম। ওদের এই সবসময় যে যত বেশি সে হাই কিন্তু বলা আমার যায়। অর্ডার দিত না, আমি পরে, হ্যাঁ আমি পরে ঘুরাই ফিরাই কইছি যে আমি $5 5,000 কই দিতে পারবো, $5 সর্বনিম্ন লো রেট, এর বেশি আমি কই দিতে পারবো না। তারপর আমার গিগে নাই, আমার গিগে শুরু হয়েছে $10 দিয়ে। আমি বলছি যে আপনার জন্য আমি সর্বনিম্ন মনে করেন $5 5,000 করে দিতে পারি, রাজি থাকলে একসাপন, না চাপতে পারে নাই। আমি চলে গেছি, কাস্টম অফার দিয়ে চলে গেছি, পরে দিয়ে অর্ডার দিয়ে চলে গেছে। কি করবি? আর চাপু, আপনার কি অবস্থা? আপনার ফাইবারে কি অবস্থা? আপনার ল্যাপটপ কি ঠিক হয়েছে? আপনি তো আসেন, আপু কথা বলেন না, চুপচাপ চলে যান।
আরব ভাই, আপু। হ্যাঁ কালকে একটা গিগ জি দিছি, ভাই। কালকে গিগ ওয়েব ডেভেলপমেন্টের একটা গিগ দিলাম। হ্যাঁ, তো ওইটা হচ্ছে অফ পেজ এসইও করছি। এখন মানে এখন কি করব ওই গিগটা র্যাঙ্কে আনার জন্য? গিগ র্যাঙ্ক করার জন্য ভাই সে প্রথম 3 দিন অমনি থাক, কালকে দিছেন 2-3 দিন থাক পরে হ্যাঁ ওইভাবে ফাইবারে দেখেন কি পরিমাণ ইমপ্রেশন আসে, ইমপ্রেশন ক্লিক আসে। ফাইবারে গিগ দেওয়ার 3 দিন পর হচ্ছে আপনি মার্কেটিং শুরু করবেন, কারণ গিগ দিয়ে মার্কেটিং করা যাবে না। ও তার আচ্ছা, কারণ আমি আমি কি জাস্ট গিগ দিলাম না, হ্যাঁ গিগ তার দিয়ে কারণ হচ্ছে শুধুমাত্র লিঙ্কডইনে শেয়ার দিছিলাম লিঙ্কটা। আচ্ছা লিঙ্কডইনে শেয়ার করছিলেন, ভালো করছেন। যাই হোক, আমি ওটা সাজেস্ট করি না, আমি সাজেস্ট করি গিগ দেওয়ার 3 দিন তো বসে থাকতে হবে। কারণ আমি কি গিগ দিলাম, আমার গিগের কি কি মানে কিওয়ার্ডের কি ভ্যালু এলো না ভ্যালু লেস এগুলো সেটা তো আমার বোঝা লাগবে। বোঝার জন্য কমসে কম 3 দিন ওয়েট করতে হবে গিগ দেওয়া থেকে, মানে ওই দিন বাদে থেকে আচ্ছা 3 দিন কাউন্ট করে দেখতে হবে আমার আমি যে গিগ দিছি আমার ডেসক্রিপশন টাইটেল কিওয়ার্ড অনুযায়ী কি পরিমাণ ইমপ্রেশন আর ক্লিক পড়ছে, তার উপর ডিপেন্ড বুঝতে করা পারছি। পড়ছে মার্কেটিং করতে হবে। তার মানে যদি ইমপ্রেশন ক্লিক না পড়ে 3 দিনে একটাও, তার মানে বুঝতে হবে যে ভাই আমার গিগের মধ্যে কোথাও ঝামেলা হয়ে গেছে। ও বুঝতে পারছি। তার মানে কি আমার গিগ ঠিকঠাক ভাবে কিওয়ার্ড হয় নাই, ডেসক্রিপশন হয় নাই, যার কারণে কি কি কোনো ইমপ্রেশন পড়ে নাই, ক্লিক পড়ে নাই, তার মানে ভাই ঝামেলা আছে। আর আমি মনে করেন গিগ দিয়ে মনে করেন একদম পুরো মার্কেটিং করে অবস্থা খারাপ করে ফেলালাম। প্রথম 5-7 দিনে দেখা গেলো অনেক আসলো ইমপ্রেশন, পর থেকে আর ইমপ্রেশন নাই, হতাশ। তখন ভাববেন যে এই যে ঝামেলা হয়েছে, ফাইবারে কাজ পাওয়া যায় না এই সেই। তার মানে শুরুতেই যে আমি ভুলটা করছি সেই ভুল কিন্তু মনে করেন তখন আমার আরো ধরার কোনো অপশন নাই। আমি গিগ দিছিলাম শুরুতেই যে আমার ইমপ্রেশন আসতো না, আমি কিন্তু ইমপ্রেশন আনছি কোন জায়গাতে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে ইমপ্রেশন আনছি, ধরে নিয়ে আসি কাস্টমার। আর আমার যদি অর্গানিক ভাবে ফাইবার থেকে যদি আসতো তাহলে পরে বুঝতাম যে না মোটামুটি একটা লেভেলের মধ্যে আছে, তার মানে এটা মার্কেটিং করা যায়, আমার ক্লিক ইমপ্রেশন আসতেছে, তার মানে কি একটা লেভেলের মধ্যে আমি আছি, এটা নিয়ে মার্কেটিং করলে আমার দূর ভবিষ্যতে গিগ র্যাঙ্ক করবে। আর যদি আমি গিগ ক্লিক করে মানে মার্কেটিং শুরু করে দিই তাহলে পরে মনে করেন ফলাফল আসবে না। আর ফলাফল আসলে পরে মনে করেন আমি ক্লু খুঁজে পাবো না যে আসলে সমস্যাটা কোথায়। প্রথম 7 দিন 8 দিন প্রথম 1 মাস অনেক ইমপ্রেশন আসলো, তারপর থেকে ইমপ্রেশন নিচের দিকে, ইমপ্রেশন আসে না, কারণটা কি? এই কারণ কিন্তু পরে আমি আর খুঁজে পাবো না। এই জন্য গিগ দেওয়ার পর 3 দিন 7 দিন ওয়েট করতে হবে, দেখতে হবে গিগে কি রেজাল্ট আসে, তারপর সে মার্কেটিং। অনেকে গিগ দিয়ে মার্কেটিং শুরু করে দেয় ভাই, গিগ দিয়ে মার্কেটিং করে প্রথমে ইমপ্রেশন থাকে 1 মাস, পরে ইমপ্রেশন নাই, কান্নাকাটি ভাই। শুরুর দিকে গিগ দেওয়ার পর অনেক ইমপ্রেশন অনেক ক্লিক ছিল, কাজ পায় না এখন তো ভাই গিগই নাই, গিগে ভাই ইমপ্রেশন নাই ক্লিক নাই কিছু নেই, এই জন্যই থাকে না। কারণ শুরুতেই কিন্তু তার ভ্যালুটা বুঝতে পারে না, সে যেটা দিচ্ছে ওটা কি আসলে ঠিকঠাক পর্যায়ে আছে কি নাই। ও বুঝতে পারলাম। আমি কখনো সময় দিতে পারছি না, একটু ঝামেলায় আছি, ঈদের পর ফাইবারে সময় দেব। জি আপু, আপনি একটু ফাইবারে টাইম দেন, আপনি ফাইবারে আপনার অ্যাকাউন্টটা খুব ভালো আছে, পজিশন আছে, ইনকামও করছেন, র্যাঙ্কিং এ আছে, এই জন্য কি একটু সময় দিন। আর হচ্ছে যখন ফাইবার থেকে 7 দিন 8 দিন কিংবা 15-20 দিনের জন্য ট্যুরে যাবেন, ওই সময় কি করবেন, গিগ গুলো পজ করে দিয়ে যাবেন যেন গিগের উপর কোনো ইফেক্ট না পড়ে। আর ফাইবারে কিন্তু নতুন একটা ফিচার অ্যাড হয়েছে, ওইটা কি বলা আছে এখানে, আচ্ছা দাঁড়ান দেখাইতেছি, হোম পেজে ঢুকি। এখানে বলা আছে যে সেটেবিলিটি, এখান থেকে কিন্তু আপনি সেট করে দিতে পারবেন আপনি কোন সময় থেকে কখন পর্যন্ত থাকবেন না, কি কারণে থাকবেন এখানে বলে দিয়ে যাবেন। তাহলে পরে যদি বাই এনি চান্স ক্লায়েন্ট আসলে পরে যদি দেখে বুঝতে পারে যে এই সেলার নাই, অফলাইনে আছে, কি কারণ আছে সেখানে বলে দিয়ে যেতেছে, এখান থেকে এখানে সব বলে দিয়ে যাবেন। তাহলে পরে গিগের মনে করেন ইমপ্রেশনে কমবে না, কোনো কিছু থাকবে না, সব কি লক অবস্থায় থাকবে, বুঝতে পারছেন। আর যদি মনে করেন ট্যুরে চলে যান, আপনার অ্যাকাউন্ট অমনি পড়ে রয়েছে, তাহলে পরে কি হবে, দেখবেন আসার পর দেখবেন আপনি তো অ্যাক্টিভ নাই, আপনার অ্যাকাউন্টের ইমপ্রেশন ক্লিক সব নিচে পড়ে গেছে। হ্যাঁ, মনে করেন যে ট্যুরে গেলাম, ট্যুরে মোবাইলে তো অ্যাপস আছে, মোবাইলে অ্যাপস একটু মাঝে মধ্যে দেখলাম, ইয়ে করে আরে চালালে। ভাই ট্যুরে যখন যাবেন তো আনন্দ করার জন্য নাকি ভাই, ওই সময় কি আর ফাইবারের কথা মনে থাকবে? তবে মাঝে আর কি আমার ওরকম আমার মনে হয় কি যে গিয়ে গাড়া গেছে, এই কারণে আমি মাঝে ট্যুরে গেছিলাম কক্সবাজার, তারপরে বান্দরবন, ল্যাপটপ নিয়ে গেছিলাম সাথে করে, অবশ্য ওইখানে যেও কাজ করছি। তো ওইখান থেকে আসার পরে বাসায় এসে দেখি যে সব মনে করেন গিগ আর পাওয়া যাচ্ছে না। তো অনলাইনে তো ছিলাম সবসময় প্রায়। ভাই ফেসবুক কিন্তু আমার বাম পাশের ট্যাবে চালু থাকলেও কিন্তু আবার কি, ফেসবুক যদি আমার বাম পাশের ট্যাবে চালু থাকে না, তারপর যদি মনে করেন আমার ফ্রেন্ড এসে মেসেজ দিচ্ছে, তখনও কিন্তু দেখে কি
2 মিনিটস এগো 5 মিনিটস এগো দেখায়, কিন্তু আমি ইনস্ট্যান্ট অনলাইনে আছি। এটি কেন দেখায়? ওখান থেকে বেরোয় গেলে মানে আরেকবারে গেলে। হ্যাঁ, এইখানে এটাই সমস্যা ভাই। আপনি যতই অ্যাকাউন্ট অনলাইন থাকেন না কেন, আপনি ইনস্ট্যান্ট ওই পেজে না থাকলে ওটা অফলাইন হয়ে যায়। কিন্তু আপনাকে দেখা দিচ্ছে আপনি অনলাইনে আছেন, কিন্তু আপনার যে মানে যে আপনার সাথে কমিউনিকেশন করবে সে এসে দেখবে আপনি অফলাইন। বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, আসরের আজান দিয়ে দিছে, সবাই ঈদের হ্যাঁ কতদিন ভাইয়া? ভাই হ্যাঁ মিকাল ভাই বলেন ভাই, বুঝতে পারিনি। সেই ঈদের বন্ধ কতদিন, মানে ক্লাস আবার রানিং হবে কবে থেকে? ক্লাস আবার 22 তারিখে। 22 তারিখ থেকে, আচ্ছা। হ্যাঁ আবার 22 তারিখে। আচ্ছা ওকে ভাইয়া, তাইলে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। বিদায় ভাই, বিদায় বিদায় বিদায়, ঠিক আছে। আগামী যদি 22 আলাইকুম তারিখে, ভাই। তাহলে পরে 22 তারিখে সবার সাথে দেখা হবে। আর এমনি তো গ্রুপে কথা হবে, সমস্যা নাই। জি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আল্লাহ